আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটা ক্লাস শেয়ার করার জন্য মূলত এসেছি। গতানুগতিক আসলে অনেক জায়গাতেই অনেক কিছু আমরা হচ্ছে টিপস এন্ড ট্রিক্স, শর্টকাট, স্ট্র্যাটেজি দেখে আসছি। আচ্ছা, আজকে আপনাদেরকে আমি একটা এক্সাম অ্যাপ্রোচ দেখাবো। অলরেডি আপনারা আমার স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটাতে বুঝে গিয়েছেন যে আজকে আসলে আমরা কোন অ্যাকচুয়ালি কোন স্পেসিফিক একটা আসলে সলভ করব। অবভিয়াসলি এটা একটা রিডিং এর প্যাসেজ দেওয়া আছে এবং ডান পাশে হচ্ছে সেই কোশ্চেন গুলো দেওয়া আছে। সো অলরেডি আপনারা কোশ্চেন দেখে বুঝে গেছেন যে আমি কি সলভ করবো। হ্যাঁ, তারপর হচ্ছে যারা হচ্ছে হয়তো আইএলটিএস এ নতুন আছেন, বেসিক্যালি আপনাদের উদ্দেশ্যে কথা বলা যে আমাদের যে রেগুলার যে ক্লাসগুলো আছে, যে প্যাটার্ন গুলো রয়েছে, সেখানে আমরা মূলত আমাদের টিপস এন্ড ট্রিক্স, আমাদের স্ট্র্যাটেজি, আমাদের সবকিছু নিয়ে আমরা বলে থাকি। ন্যাচারালি হচ্ছে আমরা এই সকল জিনিসগুলো আমাদের এক্সাম অ্যাপ্রোচ বা আমাদের প্র্যাকটিস সেশন গুলোতে থাকে না। সো আজকে আমি মূলত এটা সলভ করাতে গিয়ে যে সকল স্ট্র্যাটেজি গুলো, যে সকল টিপস গুলো আসলে দেওয়া দরকার, আমি অবভিয়াসলি এটাকে ইন ডিটেলস আপনাদেরকে বলে দিব। বাট যদি আপনারা প্রতিটা রিডিং এ ঠিক এভাবে আমাদেরকে পেতে চান, বা ক্লাসগুলো বা টিপস এন্ড ট্রিক্স বা স্ট্র্যাটেজি গুলো জানতে চান, অবভিয়াসলি আমাদের ওয়েবসাইটে যাবেন, আমাদের কিছু ফ্রি ক্লাস আছে সেগুলো করবেন। ইনফ্যাক্ট হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো, আশা করি। সো বেসিক্যালি যে কথাটা শুরু থেকে বলতেছিলাম, যে আজকের যে টপিকটা সেটা মূলত আসলে সামারি কমপ্লিশন, কিংবা যেটাকে আমরা বলে থাকি গ্যাপ উইথ ক্লোজ। সো এই ক্লু দেওয়া থাকবে, যেমন কিরকম একটু দেখে আসি চলুন। এখানে একটা জিনিস খেয়াল করেন যে আপনার রাইট সাইডে কিন্তু, সরি, লেফট সাইডে কিন্তু হচ্ছে টেক্সট দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? টেক্সট দেওয়া থাকবে। এবং আপনার এই রাইট সাইডে আপনি হচ্ছে সেগুলোকে কি করবেন? সলভ করতে হবে। ওই টেক্সট, যে জিনিসগুলো থাকে ওই টেক্সটের সাথে ম্যাচ করে আপনাকে হচ্ছে এই গ্যাপ গুলোকে কি করতে হবে? ফিল করতে হবে। এখন কোশ্চেন ইজ দ্যাট, এই গ্যাপ গুলো কি মানে কিভাবে ফিল করবেন? এটা কি আপনারা লিখে লিখে ফিল করবেন, নাকি কোনো কিছু দেওয়া থাকবে সেগুলোকে ফিল করতে হবে? এটা হচ্ছে আজকের সব থেকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোশ্চেন, যে আসলে আপনারা কি করবেন। হ্যাঁ, গুড। আমি এটার উদ্দেশ্যে আপনাদেরকে একটা কথা বলে দিতে চাচ্ছি, যে আজকে যে জিনিসটা সলভ করবো সেটা হচ্ছে এই প্র্যাকটিসটা আমরা আসলে সলভ করবো, যেটা ক্যামব্রিজ 20 থেকে নেওয়া একাডেমিক রিডিং টেস্ট 2। সো এইটা একদম রিসেন্টলি, এবং আপনাদের যে লাস্ট যে ক্যামব্রিজটা আমাদের পাবলিশড হয়েছে সেটা থেকে আসলে আপনাদেরকে সলভ করাচ্ছি। সো একটু ভালো মতো খেয়াল করবেন। আমি আপনাদেরকে সবার আগে দুটো জিনিস একটু ক্লিয়ার করে বলবো। হ্যাঁ, ভালো মতো একটু খেয়াল করার চেষ্টা করেন। আমি যে নোটগুলো আজকে লিখবো এগুলো খাতায় লিখে ফেলবো, বিকজ আমি নোট লিখবো আর কেটে দিব, লিখবো আর কেটে দিব। শুধুমাত্র হচ্ছে আপনারা শুধু ক্লাস করে যাবেন শুয়ে শুয়ে, সেটাতে হচ্ছে কি করবেন? অ্যাপ্লাই করবেন না, তাহলে আসলে কোনো লাভ হবে না। আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই নোটও করেন, যেন আপনাদের এই জিনিসগুলো হিট করে ব্রেনে, আপনাদেরকে এই জিনিসগুলো হিট করে, এবং হচ্ছে আপনারা যেন সহজে এই জিনিসগুলো কি করতে পারেন, রিমেম্বার করতে পারেন। ঠিক আছে? সো আমি আপনাদেরকে জাস্ট একটা ফার্স্টে যে জিনিসটা দিয়ে শুরু করবো, যে সামারি কম্প্লিশন কিংবা গ্যাপ ফিল হচ্ছে টু টাইপ। কয় টাইপের বললাম? টু টাইপের হয়। ঠিক আছে? এই দুই টাইপের মধ্যে একটা হচ্ছে উইথ ক্লোজ, আর হচ্ছে উইদাউট ক্লোজ। ঠিক আছে? সো আপনাদের উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ, তার মানে হচ্ছে একটা একটা ক্লু দেওয়া থাকবে, একটা ক্লু দেওয়া থাকবে না। সো দুই টাইপেরই কোশ্চেনটা আমি আপনাদেরকে একটু দেখাই দিব। আচ্ছা, আমরা একটু দেখে যাই। আমরা যেহেতু একটা আছি, এবং আমি আপনাদেরকে কিছু প্রুফ দিচ্ছি, যেমন আমি আপনাদেরকে এই প্যাসেজটা একটু প্রুফ দিচ্ছি। এই প্যাসেজটা একটু ভালো মতো খেয়াল করেন, যে আমাদের এই সাইডটাতে হচ্ছে আপনার কি দেওয়া আছে। এই সাইডটাতে হচ্ছে আপনার দেওয়া আছে হচ্ছে প্যাসেজ, এবং এইখানে যে গ্যাপ গুলো রয়েছে এই গ্যাপ গুলোকে ফিল করতে হবে। এখন এটা কিভাবে ফিল করবেন? নিচে একটু ভালো মতো খেয়াল করেন, নিচে একটু ভালো মতো খেয়াল করেন, আপনারা একটু ভালো মতো খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে এখানে প্রতিটা জিনিস কিন্তু দেওয়া আছে। তার মানে হচ্ছে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারতেছি, যে আমার এই যে এই লেখাটা অলরেডি লিখে দেওয়া আছে, তার মানে হচ্ছে ক্লু দেওয়া আছে। এই ক্লুটা আসলে আমাকে ম্যাচ করে ওখানে বসাই দিতে হবে। দ্যাট মিনস আমার এইখানটাতে, আমার এইখানটাতে ধরেন, একটু দেখা দিচ্ছি, আমার এই গ্যাপটাতে বেসিক্যালি কি এ বসবে, বি বসবে, নাকি সি বসবে, না ডি বসবে, এটা আমাকে বুঝে তারপর হচ্ছে এখানে ফিল করতে হবে। তো দেখেন কি বললাম, তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে আসলে ক্লু দেওয়া আছে আপনার। এই ক্লু গুলো থেকে আপনাকে হচ্ছে এই গ্যাপ গুলোকে জাস্ট গিয়ে ফিল আপ করতে হবে। এখন আসেন সুন্দর মতো একটা জিনিস খেয়াল করেন, এই গ্যাপে যখন আপনি ক্লিক করবেন, দেখছেন এ বি সি ডি গুলো কিন্তু দেওয়া আছে। তার মানে আপনাকে জাস্ট এই অ্যান্সার এ হলে এ, অ্যান্সার সি হলে সি, অ্যান্সার ডি হলে ডি, অ্যান্সার ই হলে আপনাকে এটা দিতে হবে। এবং এটা কম্পিউটারের মাধ্যমে করতে হবে কমপ্লিট জিনিসটা। জাস্ট আমি এখানে দাগাদাগি করতেছি, মানে কিন্তু আপনি কখনো দাগাদাগি করতে পারবেন না, এই ধরনের কোনো অপশনস নাই আসলে ওখানে। জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য দাগাদাগি করতেছি। সো আই গেস আপনারা বুঝতে পারতেছেন। সো এখন আমরা সুন্দর মতো জাস্ট বুঝাচ্ছি যে এই হচ্ছে একটা টাইপ। তার মানে এরকম একটা টাইপ দেখতে পেলেন, তাহলে আরেকটা টাইপ দেখে আসি চলেন। আমাদের তাহলে আরেকটা কি টাইপের হয়ে থাকে আমরা একটু দেখে আসি। ধরেন আমরা এখানে ক্যামব্রিজ টেস্ট ওয়ানটাতে যাই, একটু ভালো মতো খেয়াল করে দেখেন, আমাদের বিশাল বড় একটা প্যাসেজ দেওয়া আছে, তাই না? দুটো প্যাসেজ এখানে, তাই না? এই দেখেন, দেখছেন? তার মানে এইখানে একটা জিনিস ভালো মতো খেয়াল করেন, এইখানে কিন্তু আপনারা লাস্টের দিকে কোনো কিছু নাই। একটু ভালো মতো খেয়াল করছেন, লাস্টের দিকে কিছু আছে, ক্লু ক্লু দেওয়া আছে না?
তার মানে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনার এই বাম পাশের এই প্যাসেজটা পড়েই তারপরে আপনাকে গিয়ে হচ্ছে এই অ্যান্সার গুলো করতে হবে। তার মানে এটা হচ্ছে উইদাউট ক্লু। তার মানে এটা বোঝা যাচ্ছে যে কোনো ক্লু দেওয়া থাকবে না, ওকে প্যাসেজটা পড়ে মূলত অ্যান্সার গুলো করতে হবে। এখন মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হলো এই জিনিসটা করাটা একটু ইজিয়ার রাদার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। আমি আপনাকে পূর্বে যেটা দেখিয়েছি তার থেকে কিন্তু এইটা বেশি কি ইজি, বিকজ এইটা মোস্টলি আসলে বেসিক্যালি সিনোনিম দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে হচ্ছে ইজিলি এটাকে ক্যাচ করা যায়। বাট আজকে আপনাদেরকে মূলত আপনারা সব থেকে বেশি প্রবলেম ফেস করেন যে বারবারই আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই প্লিজ কাইন্ডলি একটু সেন্টেন্স কমপ্লিশনের যে গ্যাপ উইথ ক্লুজটা রয়েছে সেটা আমাদেরকে একটু সলভ করিয়ে দেন। তো এটা বেসিক্যালি প্রবলেম হওয়ার একটা রিজন আছে। হ্যাঁ, সবাই অনেক কিছু সলভ করে বাট এই জিনিসটা সহজে সলভ করে, বিকজ এই জিনিসটা আসলে অল অ্যাবাউট প্যারাফ্রেজিং। কি বললাম? অল অ্যাবাউট প্যারাফ্রেজিং। আচ্ছা, একটু পর যাচ্ছে এই বিষয়টাতে, তার আগে আমি আপনাদের ছোট্ট একটা কথা বলে দিই যে আজকে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই সামারি কমপ্লিশন। এই জিনিসটাতে মাথায় রাখতে হবে একটা জিনিস যে এইখানে দেখেন আপনি দুটো প্যাসেজ, রাইট? তার মানে আপনার অ্যান্সার হচ্ছে এই দুটো প্যাসেজের ভিতরে আছে। এটা না হয় আপনি এখান থেকে, আমি জাস্ট শর্ট প্র্যাকটিস করতে আসছি তাই হচ্ছে মনে করেন এখানে এই জিনিসটা এখানে বোঝা যাচ্ছে, বা এখানে জিনিসটা শুধু এই প্যাসেজ দুটোই দিয়ে দিছে এমন, যে আমি যেহেতু করতে আসছি এটা প্র্যাকটিস করতে আসছি তাই এটা শর্ট। বাট আমাদের কিন্তু রিডিং প্যাসেজ যখন করতে যাব তখন হচ্ছে আমাদের এরকম এফ আর জিটাই শুধুমাত্র দেওয়া থাকবে না, আমাদের এ থেকে একেবারে জি পর্যন্ত দেওয়া থাকবে। তখন আমাদেরকে আসলে ফাইন্ড আউট করতে হবে। প্রথমে আমি বলি সামারি কমপ্লিশনের প্যাসেজটা আসলে আপনাকে ট্র্যাক করতে হবে। কি করতে হবে? ট্র্যাক করতে হবে। একটু নোট ডাউন করে রাখবেন খুব ভালো মতো, যেন এই নোট ডাউন গুলো আপনাদের থাকে। তো আপনি যখন কোনো জিনিস ট্র্যাক করতে যাবেন, কি করতে যাবেন বলেন তো? ট্র্যাক করতে যাবেন। তখনই আপনাকে সবার ফার্স্টে কি করতে হবে? লোকেশন ট্র্যাক করতে হবে। এখন কোশ্চেন ইজ দ্যাট কি লোকেশন ট্র্যাক করবেন? তার মানে এই যে প্রথমে যে কোশ্চেনটা আপনার দেওয়া আছে, এই যে প্যাসেজটুকু দেওয়া আছে, এই যে টপিকটুকু দেওয়া আছে, এখান থেকে আপনাকে একটা কিওয়ার্ডস ফাইন্ড আউট করতে হবে। কি ফাইন্ড আউট করতে হবে? কিওয়ার্ডস। ঠিক আছে? কিওয়ার্ডস ফাইন্ড আউট করার একটা বিশাল মেথড আছে। সব থেকে সবাই প্রশ্ন করে ভাই কিওয়ার্ডস তো অনেক আছে, কিভাবে হচ্ছে আমরা ইজিলি বুঝবো যে এটাই কিওয়ার্ডস বা এটা কিওয়ার্ড, এটা আমার ধরে কাজটা করতে হবে? এটার জন্য আমাদের একটা বহুল প্রচলিত আর কি, আপনি দেখবেন বড় বড় আইএলটিএস আছে, অ্যাডভান্টেজ সব একটা জিনিসই বলে ট্রিপল এন। এই ট্রিপল এন মেথডটা কিন্তু অনেক মজার মেথড। মানে কিওয়ার্ডস ফাইন্ড আউটে আপনি সব থেকে গুরুত্ব দিতে পারেন এই ট্রিপল এন মেথডে। এটা নিয়ে আমি এখন বিস্তারিত যাব না। আমি আপনাদেরকে আমার রিডিং ক্লাসে, যখন আমরা রিডিং মাস্টার ক্লাস করাই, রিডিং করানোর পূর্বে যে ক্লাসগুলো রয়েছে সেখানে বলে দেয় যে সব থেকে মানে ফার্স্টেস্ট ওয়েতে আপনারা কিভাবে কিওয়ার্ডটা ফাইন্ড আউট করে সেটা দিকে ফোকাস করবেন। হ্যাঁ, এই ডিটেলসটা অন্য একটা ক্লাসে বা আমাদের একটা অন্য একটা মাস্টার্স ক্লাসে, মাস্টার ক্লাস যেটা আছে রিডিং, সেটাতে ইনশাআল্লাহ আমি আরো ডিটেলস বলে দেবো। সো আমাদের টিপোনেটটা খুব খেয়াল রাখেন, জাস্ট হচ্ছে নেম, নাম্বার এন্ড নাউন। এটা জাস্ট মাথায় রাখেন। হ্যাঁ, নেম, নাম্বার এবং নাউন। এই নাউনের মধ্যে অনেক কিছু আছে, যে কোন কোন নামগুলো আসলে বেসিক্যালি ফোকাস দিতে হয় সেটা আমি বলে দেবো ফিউচার। ওকে, যাই হোক, এখন আমরা একটু স্কিপ করি। সো কিওয়ার্ড, দ্যাট মিন্স আমি যে আপনাদেরকে বললাম যে কিওয়ার্ডটা ফাইন্ড আউট করতে হবে, তার মানে আপনি শিওর থাকেন যে এখানটাতে আপনাকে কি কাজ করতে হবে। একটু খেয়াল করেন, আমি একটু যদি আপনাদেরকে দেখাই যে কিভাবে প্যাসেজের এটা ফাইন্ড আউট করতে হয়। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেন তো, যে এইমাত্র তো আপনাদেরকে আমি বললাম নাউন, নাম্বার, এইসব জিনিসগুলো আপনারা ইজিলি ফাইন্ড আউট করতে পারলে জিনিসটা পেয়ে যাবেন। আচ্ছা দেখেন তো, এই দেখেন তো, নাম বা নামিবিয়া, তাই না? নামিবিয়া, এই যে যে শহরের নামটা দেওয়া আছে, হ্যাঁ, সো এই শহরটা কি দেখেন তো এই প্যাসেজের ভিতরে ইজিলি চোখ পড়ে যায় না? তার মানে আপনি এইটা দিয়ে প্যাসেজটাকে ফাইন্ড আউট করে ফেলতে পারতেছেন ইজিলি। শুধু এইটা দিয়ে কিন্তু প্যাসেজটাকে ফাইন্ড আউট করতে হবে এমন না। আপনার এই এই ওয়ার্ডটা কিন্তু অনেক জায়গায়ও কি করতে পারে, থাকতে পারে। তার মানে তার আশেপাশে এমন কোন একটা টপিক চুজ করতে হবে যেগুলো বেসিক্যালি ভিতর থাকতে পারে। যেমন আমি এখানে দেখলাম ডোমেস্টিক এনিমেলস নিয়ে কথাবার্তা আছে। তার মানে আপনার এরকম আশেপাশে এরকম ডোমেস্টিক এনিমেল নিয়ে কোনো কথাবার্তা আপনি দেখতে পাচ্ছেন কিনা? দেখেন আমি একটা দেখতে পাচ্ছি শিপ আছে, তাই না? লাইভ স্টক, এই টাইপের কথাবার্তা দেখি বোঝা যাচ্ছে। তার মানে এখানে একটা ডোমেস্টিক ব্যাপার স্যাপার আছে। তার মানে আমি এটা শিওর হয়ে গেলাম এটা এই সেই প্যাসেজ যেটা ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারলাম। হ্যাঁ, এইটা তার মানে একটা আপনার কি প্যাসেজ ফাইন্ড আউট করা একটা ইজি ওয়ে। এখন কোশ্চেন ইজ দ্যাট, একটু ভালো মতো লক্ষ্য করেন আমি কি বলতে চাচ্ছি, একটু ভালো মতো লক্ষ্য করেন, একদম ভালো মতো দেখেন। এইখানে আপনার কয়টা প্যারা? একটা প্যারা, তাই না? এটা একটা প্যারা না? এটা কিন্তু প্যারা ওয়ান। একটু খেয়াল করেন তো, এটা কি? এটা হচ্ছে প্যারা টু। তার মানে আপনার এখানে একটা জিনিস ভালো মতো মাথায় মনে রাখতে হবে, এটা কি, ইটস অলওয়েজ কি বলেন তো, won't always come in the same order, কি, in the text। তার মানে হচ্ছে এইটা কিন্তু সবসময় ধরেন যে একটা টেক্সটের ভিতর থেকেই আসবে এমন না। ঠিক আছে? একটা টেক্সটের ভিতরে থেকে আসবে, বা আপনাকে এই যে পুরো যে সেন্টেন্স গুলো আপনার মানে প্যাসেজটা দেখতে পাচ্ছেন বা পুরো যে কোশ্চেন দেখতে পাচ্ছেন, সেটা একটা জিনিসের উপরই বেস করে আসতে পারে, আবার অনেক সময় নাও পারে। তার মানে ওয়ান সেকশন থেকে আসতে পারে, আবার অনেক সময় নাও আসতে পারে। ব্যাপারটা কিন্তু বুঝে রাখেন আমি কি বলতে চাচ্ছি। আমি আরেকটু সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, একটু ভালো মতো খেয়াল করেন। এখানে কি আছে? একটা প্যারা, প্যারা ওয়ান, আর এখানে হচ্ছে প্যারা টু। যেমন 100% শিওর থাকেন এইটা একটা প্যারা থেকে আসবে, যেমন এটা প্যারা এস থেকে আসছে, এটা আর একটা প্যারা থেকে আসবে, যেমন এটা প্যারা জি থেকে আসছে।
ঠিক আছে? তার মানে এই প্যারা ওয়ানটা হচ্ছে প্যারা এফ থেকে আপনাকে অ্যান্সার করতে হবে, প্যারা টুটা যেটা আছে সেটা জি থেকে অ্যান্সার করতে হবে। এখন কোশ্চেন ইজ দ্যাট, তার মানে ভাই আপনি কি বলতে চাচ্ছেন, যেখানে যে কোশ্চেন গুলোতে আমার কোনো প্যারা নাই, যেমন এখানে আমার দুইটা প্যারা আছে, এমন এমন কোশ্চেন আছে যেখানে আমার কি বলেন তো একটা প্যারা আছে, যেমন আমি একটু আগে আপনাদেরকে একটা প্যাসেজ সলভ করে দেখেছি, সেখানে কিন্তু আমার প্যারা কয়টা ছিল বলেন তো, একটাই প্যারা ছিল। তার মানে একটা প্যারা ছিল মানে কি বলেন তো, এখানটাতে একটা প্যারা মানে হচ্ছে, লিখে রাখবেন নোট ডাউন করে, হ্যাঁ, একটা প্যারা মানে হচ্ছে একটা সেকশন থেকেই আপনার কি করতে হবে, আনসার করতে হবে। ঠিক আছে, আনসারটা একটা সেকশন থেকে করতে হবে। দুইটা প্যারা মানে হচ্ছে, তার মানে হচ্ছে আপনার কি দুইটা সেকশন থেকে আনসার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে পারলে আপনারা হচ্ছে ইজিলি বুঝে যাবেন যে আমি কি বলতে চেয়েছি। হ্যাঁ, এটা আরো আপনার সুন্দর মতো আপনাদেরকে বুঝাই দিবে। আচ্ছা, এখন আমি তাহলে আপনাদেরকে বুঝাতে পারছি যে দুই টাইপের হয়, তার মানে প্রথম টাইপটা আপনারা দেখে ফেলছেন, দ্বিতীয় টাইপ হচ্ছে এটা, এটাও দেখে ফেলছেন। একটু সামনের দিকে আগে অনেক বেশি লং হয়ে যাচ্ছে, বিষয়গুলো অনেক বেশি কথা বলে ফেলতেছি। সো আমাদের যে কাঙ্ক্ষিত প্যাসেজটা আমরা যেটা সলভ করবো আজকে, তো সেই প্যাসেজটাতে আমরা হচ্ছে চলে যাই। হ্যাঁ, ওকে, আমরা চলে আসছি এই প্যাসেজটাতে। তো ঠিক আছে, যাই হোক, আমরা যে কথাবার্তা অনেক কথাবার্তা অলরেডি বলে ফেলছি, এখন আমরা একটু আমাদের মূল যে বেসিক কথাবার্তা, বেসিক যেটা আমরা যেটা না জানলেই নয়, এই জিনিসটাতে আমরা এখন চলে আসি। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, এখন আমরা মূলত এই প্যাসেজটাকে আজকে সলভ করবো, বিকজ আমরা এই প্যাসেজটাকে অলরেডি কি করে ফেলছি, চুজ করে ফেলছি যে আপনাদের জন্য যে আমরা সলভ করে দেবো। আচ্ছা, এই প্যাসেজটা সলভ করার আগে আপনাদেরকে কি বললাম, এই দেখেন একটু ভালো মতো খেয়াল করেন তো, এই জায়গাটাতে একটু ভালো মতো খেয়াল করেন। কি বলেছিলাম না, কখনো কখনো যদি প্যারা দুইটা হয় তাহলে দুইটা প্যারা থেকে আপনাকে অ্যান্সার করতে হবে, যদি একটা প্যারা হয় তাহলে একটা প্যারা থেকে অ্যান্সার করতে হবে। কিন্তু কখনো কখনো আবার কি আপনার প্যাসেজ বা প্যারা আপনার কি হইতে পারে, আপনার প্যারা দুইটা হইতে পারে, দেখছেন, দেখছেন, কিন্তু প্যাসেজ আপনাকে সলভ করতে হবে একটা দিয়ে, এরকম সিচুয়েশন এখন আসে, এটা প্রিভিয়াসলি ক্যামব্রিজ ফলো করতো না। রিসেন্টলি আমরা দেখলাম যে এইভাবে ক্যামব্রিজ ফলো করা শুরু করছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে ভাই। এইটার জন্য আপনাদেরকে সবসময় কিসে ফোকাস রাখতে হবে বলেন তো, সেন্টেন্সে। কিভাবে আপনারা বের করবেন বা আপনার ওই এই যে লোকেশন কিভাবে ট্র্যাক করবেন, এটা হচ্ছে আপনাদেরকে বিশেষ করে মাথায় রাখতে হবে। আচ্ছা, আজকে এখন মজার কথাটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে লোকেশন ট্রিক্স, একটা জিনিস আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, লোকেশন কিভাবে ট্রিক করবেন। লোকেশন ট্রিক করার, লোকেশন ট্রিক, এটা একটা মজার বিবিধ ব্যাপারটা কি জানেন, অলওয়েজ চেষ্টা করবেন লোকেশন যখন ট্র্যাক করবেন তখন হচ্ছে আর্লি সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্সের দিকে তাকাবেন। তার মানে আমি কি বললাম, আর্লি যে সেন্টেন্স, আমরা সবার শুরুতে যে সেন্টেন্স গুলো থাকবে তার উপরের দিকে পড়া শুরু করবেন লোকেশন। যেমন এইখান থেকে দেখেন লোকেশন করতেছি কি MLB, দেখেন আর্লি যে সেন্টেন্সটা আছে, শুরুর দিকে যে সেন্টেন্সটা আছে ওর মধ্যেই কিন্তু আমি MLB টা পেয়ে গেছিলাম, তার মানে আমার এটা কিন্তু ট্র্যাক হয়ে গেছে। অন দি আদার হ্যান্ড আপনি আরেক ভাবে করতে পারেন, বলেন তো কিভাবে। একটা তো আমি আপনাকে বললাম আর্লি সেন্টেন্স, আর একটা হচ্ছে আপনার লাস্ট সেন্টেন্স। আপনার যে লাস্ট সেন্টেন্সটা থাকবে, ওই লাস্ট সেন্টেন্সের দিকে তাকায়ও আপনি কি করতে পারবেন, লোকেশনটা আপনি ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে, কি বললাম, তার মানে আপনার লাস্ট সেন্টেন্সের দিকে তাকায়ও আপনি লোকেশনটা খেলে কি ট্র্যাক করতে পারবেন। জাস্ট এই লোকেশন ট্রিকটা হচ্ছে এটাই, যে এটা আর্লি সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্সের দিকে তাকালে মোস্টলি মোস্টলি আসলে ইজিলি ফাইন্ড আউট করা যায়। আমরা যখন স্কিমিং এবং স্ক্যানিং আমার পড়াই, আমার এখানে এটার একটা রুলস রয়েছে, স্কিমিং স্ক্যানিং একটা বিশাল ক্লাস আছে আমার, আমাদের রেগুলার ব্যাচে স্কিমিং স্ক্যানিং কিভাবে করবেন, দ্রুত কিভাবে ফাস্ট ওয়েতে রিডিং করবেন, এটা কিন্তু আমার ওই ক্লাসটাতে আছে, হ্যাঁ, আমার স্কিমিং এবং স্ক্যানিং ক্লাসটা। সো এই জিনিসটা আমার মনে হয় আপনাদেরকে বিশেষ করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো অলরেডি অনেক কথাই বলে ফেললাম, আমাদের আসলে অনেক কথা বলে ফেলছি, বাট হচ্ছে এখন আমাদের কাজটা মেইন যে আমাদের সলিউশনটা সেটার দিকে খেয়াল রাখবেন। একটা কথা মনে রাখবেন, আজকে ক্লাস শুরু করার আগে তিনটা কথা বলবো, হ্যাঁ, দুটো কথা না, তিনটা কথা বলবো। সেটা হচ্ছে কি কি জিনিস আপনাদের লাগবে রিডিং বা আইএলটিএস শিখতে হলে। আইএলটিএস ইজ অল অ্যাবাউট প্যারাফ্রেজ, ভোক্যাব, ওকে। আমি কি বললাম, আইএলটিএস ইজ অল অ্যাবাউট প্যারাফ্রেজ, ভোক্যাব। তার মানে আপনাকে প্যারাফ্রেজ জানতে হবে, ভোক্যাব জানতে হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনি না জানলে হচ্ছে তখনই আপনি আইএলটিএস এ ভালো করবেন। এই দুইটা জিনিস আপনাকে জানতে হবে। এখন আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, দুইটা জিনিস, সেই সাথে একটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আপনার ভিতরে রিডিং হ্যাবিট মেক করতে হবে। কি করতে হবে, রিডিং হ্যাবিট মেক করতে হবে, প্রচুর পরিমাণ টেস্ট দিতে হবে, প্রচুর পরিমাণ রিডিং এর হ্যাবিট তৈরি করতে হবে। তাহলে আপনি ইজিলি রিডিং ক্র্যাক করতে পারবেন, আদারওয়াইজ আপনি হচ্ছে রিডিং কখনোই ক্র্যাক করতে পারবেন না। ঠিক আছে, আই গেস আপনাদের জিনিসগুলো মাথায় থাকবে, হোপফুলি আমি আশা করি। সো আমাদের বেসিক্যালি এখন আমরা সামনের দিকে যাই। হুম, তো আমাদের অনেক অনেক ক্ষেত্রে সবসময় একটু মাথায় রাখতে হবে যে এইমাত্র আপনাদের যে কথা বললাম যে প্যারাফ্রেজ ব্যাপারটা, তার মানে এখন আসেন টিপসটা কি, মানে এই সামারি। হ্যাঁ, প্রথমে আমরা একটু কোশ্চেনটাকে দেখে আসছি, কোশ্চেন আসলে কি বলছে। কোশ্চেনে আপনাকে বলছে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস। তার মানে আপনাকে যে লিস্ট অফ ফ্রেজেস, মানে নিচের দিকে যে ফ্রেজ গুলো দেওয়া আছে সেই ফ্রেজ গুলো দিয়ে হচ্ছে আপনাকে কি করতে হবে বলেন তো,
আপনাকে অ্যান্সার গুলোকে ফিল করতে হবে। এই যে নিচের দিকে যে ফ্রেজ গুলো দেখতে পাচ্ছেন, সেগুলো দিয়ে আপনার হচ্ছে এই উপরের এই জিনিসগুলোকে কি করতে হবে, ফিল করতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে ফাইন, বুঝে গেছি। এতে কেজ দেওয়া আছে, ওকে বিলো রাইট দ্য কারেক্ট লেটার এ টু এইচ ইন বক্স অন ইউর আনসার শিট। ঠিক আছে, সো আনসার শিট দিতে হবে। যাই হোক, সো এটা বুঝে গেছি, এটা আমি এতটুকু বুঝে গেছি, যেটা সামারি কমপ্লিশন সেটা আমি বুঝে গেছি। ঠিক আছে ফাইন। এখন আমরা একটু দেখি যে আমাদের প্রথমে অ্যাপ্রোচটা কিভাবে করবো, কিভাবে শুরু করতে হবে। সো আমি বললাম যে আপনাদের প্রথম কাজ হচ্ছে কি করা বলেন তো, লোকেশন ট্র্যাক করা। সো লোকেশন ট্র্যাকটা আমরা এই এমবিএল মিলাইছি, সেটা হয়ে গেছে। এবং এখানে এনবিএল দিয়ে আই গেস আমাদের ফুলটাই আসলে এই জায়গাটাতে এই জিনিসটার ক্ষেত্রে হয়ে গেছে। সো এইখানে আর অন্য কিছু লাগে নাই আমাদের লোকেশন ট্র্যাক করার জন্য। সো আমরা ফার্স্ট অফ অল এটাতে লোকেশন ট্র্যাক গুলো করে ফেলছি। ওকে, বেসিক্যালি এখন আসলে সলভ করা কিভাবে, সলভ কিছু না ভাই। আপনাকে সবসময় আমি মাত্র বলছি যে প্যারাফ্রেজ, কি বলেন তো, প্যারাফ্রেজ। সো আমি যে প্যারাফ্রেজের কথা বারবার বলতেছি, এই যে প্যারাফ্রেজ, এই প্যারাফ্রেজ আপনি যখন যত বেশি ভালো পারবেন তত বেশি সলভ করতে পারবেন। তার মানে এই যে দেখেন না হ্যাড ইন দেয়ার, এই ব্যাপারটা যে দেওয়া আছে, তার মানে আপনার ওই প্যাসেজে কোথাও না কোথাও হ্যাড ইন দেয়ার এর একটা প্যারাফ্রেজ দেওয়া থাকবে। হ্যাড ইন দেয়ার কখনোই অ্যাজ ইট ইজ দেওয়া থাকবে না, এক্স্যাক্টলি দেওয়া থাকবে না। তার মানে এই হ্যাড ইন দেয়ারটা এমন ভাবে ওইখানে আপনার সেন্টেন্সে বলা থাকবে, এবং এই হ্যাড ইন দেয়ারটার কোনো একটা প্যারাফ্রেজ যদি আপনি খুঁজে পান, ওই প্যারাফ্রেজের যে পরের যে টেক্সটটা থাকবে কিংবা পরের যে ওয়ার্ডটা থাকবে, ওই ওয়ার্ডটাই হচ্ছে আপনার অ্যান্সার। কি বলেছি বলেন তো, ওই ওয়ার্ডটাই অ্যান্সার। তার মানে হচ্ছে আমি লিখে দিচ্ছি প্যারাফ্রেজের পরের ওয়ার্ড হচ্ছে আপনার অ্যান্সার। এখন আমি যে বললাম পরের ওয়ার্ড অ্যান্সার, এখন এই পরের ওয়ার্ডটা কি এক্সাক্ট ওইটাও কি অ্যাজ ইট ইজ থাকবে? হ্যাঁ, থাকতে পারে, থাকতে পারে, আমি বলি নাই সেম থাকবে, বাট ওইটারও কি থাকতে পারে বলেন তো, সিনোনিম থাকতে পারে। ওইটারও সিনোনিম থাকতে পারে, ওইটারও ইনফার থাকতে পারে। ইনফার একটা বড় ওয়ার্ড আইএলটিএস এর জন্য। ইনফার মানে হচ্ছে অনুমান করা, তার মানে হচ্ছে কাছাকাছি বা অনুমান করে কোনো কিছু আপনি বলতেছেন, তার মানে হচ্ছে সিনোনিম থাকতে পারে, ইনফার থাকতে পারে। ওইটার হচ্ছে ধরেন ওইটারও প্যারাফ্রেজ থাকতে পারে, ঠিক আছে, ওইটারও প্যারাফ্রেজিং অবস্থা কি করতে পারে, থাকতে পারে। তার মানে অনেক ওইটি থাকতে পারে। তার মানে কখনোই আপনাকে এই প্যাসেজটা সলভ করার আগে সবার আগে প্যারাফ্রেজিংটা মাথায় আনতে হবে, সিনোনিম মাথায় আনতে হবে, ভোকাবুলারি নলেজ থাকতে হবে। ভোকাবুলারি, যত বেশি ভোকাবুলারি নলেজ থাকবে তত আপনি হচ্ছে জিনিসগুলোকে সলভ করতে পারবেন ইজিলি, আদারওয়াইজ আপনি পারবেন না। ঠিক আছে, সো আপনার এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি আমার আই গেস আপনাকে বুঝাতে পারছি যে এই জায়গাটা সলভ করার আসলে প্রসেসটা কি। তার মানে আমাদের হচ্ছে যেমন এখানে রিকোয়ার্ড, এই রিকোয়ার্ড তার মানে হচ্ছে বা হ্যাড, এই যে হ্যাড এট ওয়ান টাইম, তার মানে এই ওয়ান টাইম হ্যাড এট, এগুলোর কোনো একটা প্যারাফ্রেজিং থাকবে। তারপরে যে কি পাবো, যে ওয়ার্ডটা পাবো সেইটাকে আমরা হয় সিনোনিম করবো বা ইনফার বা অনুমান করে বা প্যারাফ্রেজ বা কাছাকাছি কাছাকাছি কিছু একটা নিয়ে আমরা এখানে অ্যান্সারটাকে মিলাবো। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রসেস। এক কথায় আমি প্রসেসটাকে আপনাদের ইজি ওয়েতে বুঝাই দিই। সো মাথায় কিন্তু সামারি কমপ্লিশন করার আগে বারবার আমি রিপিটেড যে আপনাদেরকে বারবার বলতেছি যে এইটা সলভ করার পূর্বে আপনাকে মেন্টালিটি ফিক্স করতে হবে প্যারাফ্রেজিং। সো এটা একটু ডিফিকাল্ট। সো আমরা ওই আমাদের যাদের ভোকাবুলারি নলেজ একেবারেই দুর্বল, আমাদের ভোকাবুলারি নলেজ যাদের একেবারেই নেই, তারা কিন্তু এটা সহজে সলভ করতে পারবে। ওকে, সো আই গেস আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপর যেমন আরো অনেক অনেক বিষয় আমাদের আসলে রিডিং প্যাসেজ সলভ করার সময় মাথায় রাখতে হয়। যেমন আমাদের মোস্টলি হচ্ছে ধরেন অ্যান্সার গুলো আসলে কোথায় পাওয়া যায়। যেমন ধরেন আমরা মোস্টলি অ্যান্সার গুলো হচ্ছে লিঙ্কার্সে পেয়ে থাকি। তারপরে বিভিন্ন ধরনের ধরেন বিভিন্ন ধরনের কি বলে ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকে, হ্যাঁ, যেগুলোকে আমরা এক্সট্রিম ওয়ার্ডও বলে থাকি। হ্যাঁ, বিভিন্ন ধরনের এক্সট্রিম ওয়ার্ড, যেমন হচ্ছে গিয়ে ধরেন ধরেন যেমন এমন কিছু এক্সট্রিম ওয়ার্ড থাকে না, যেগুলো হচ্ছে আপনার দেখলেই বোঝা যায় যে আসলে এই জিনিসের প্রতি একটা জোর আছে। হ্যাঁ, যেমন আমি যদি আপনাকে বলি ইনফ্যাক্ট, এই ইনফ্যাক্ট হচ্ছে একটা এক্সট্রিম ওয়ার্ড, ঠিক না? সো এই ধরনের ব্যাপারগুলো যখন আপনার থাকবে, হ্যাঁ মোস্টলি, হ্যাঁ মোস্টলি, সো এই ধরনের বিষয়গুলো যখন যত বেশি আপনি দেখবেন আপনার রিডিং প্যাসেজের সেন্টেন্সে, তখনই আপনি বুঝে যাবেন যে আপনার ওই জায়গাটাতে অনেক বেশি জোর দিতে হবে, ওই জায়গাটাতে অ্যান্সার থাকার সম্ভাবনা থাকে। তারপর যেমন আমাদের রিডিং প্যাসেজ সলভ করার সময় অনেক সময় মাথায় রাখতে হয় যে আমরা কোন লাইনগুলো পড়বো কোন লাইনগুলো পড়বো না। যেমন আপনি যদি একটা ড্যাশ থাকে, তখন অনেক ওয়ার্ড লেখা আছে, আবার একটা ড্যাশ, তার মানে এই দুই ড্যাশের মাঝখানে এই প্যাসেজগুলো আসলে পড়া লাগে, কারণ ওইটা হচ্ছে আপনার প্রিভিয়াস যেটা বলতেছে সেটা একটা এক্সপ্লেনেশন। তার মানে এই জিনিসগুলো আমাদেরকে বিশেষ করে পড়তে হয় না রিডিং প্যাসেজ সলভ করার সময়। তারপর অন দি আদার হ্যান্ড হচ্ছে ধরেন আমার অনেক সময় সময় থাকে বাট, যেমন বাটের এই পাশে যদি পজিটিভ থাকে ওই পাশে হচ্ছে আপনাকে নেগেটিভ কথা বলবে, আবার বাটের এই পাশে যদি নেগেটিভ থাকে তাহলে ওই পাশে হচ্ছে পজিটিভ কথা বলবে। সো রিডিং প্যাসেজ সলভ করার সময় আমাদের এই জিনিসগুলো কিন্তু মাথায় থাকাটা খুবই জরুরি। এই ধরনের জিনিসগুলো যদি আমাদের বেসিক নলেজটা আমরা যদি মাথায় নিয়ে তারপর নামি, তাহলে আমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবো। যেমন ডট, মানে কমা হোয়েন, এই কমা হোয়েনেরও একটা বিশেষ ব্যাখ্যা আছে। সো এই সকল সমস্ত রিডিং এর অনেক স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে কিভাবে সলভ করতে পারবেন বা স্ট্র্যাটেজি গুলো আমার আসলে রিডিং এর মাস্টার ক্লাসে বলা আছে প্রিভিয়াস। আমার চ্যানেল রিডিং যখন শুরু করি, তখন আমি রিডিং শুরু করার আগে এই ধরনের বেসিক জিনিসগুলো আমার রিডিং এ বেসিক ক্লাসে আসলে বলা থাকে।
সো যারা এই ক্লাসগুলো দেখতে চান বা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো, সব জায়গা থেকে গাইড করতে পারবো। সো দেখেন, আমি এখন আমার মূল কথায় আসি, কিভাবে আমরা এই প্যাসেজটাকে সলভ করে ফেলবো। অলরেডি অনেক কথা বলে ফেলছি, সো একটু ভালো মতো খেয়াল করেন। আজকের যে সলভটা সেটা ইনশাআল্লাহ আমরা একদম স্টেপ বাই স্টেপ সলভ করে দেখাবো, কিভাবে আপনারা জিনিসটাকে ইজিলি সলভ করতে পারবেন। ওকে ওকে, প্রথমে আমরা হচ্ছে একটু একটু খুব বেশি করবো না, হ্যাঁ, যে আমি স্কিমিং স্ক্যান গুলো কিন্তু করে দেখাইছিলাম যে আসলে কিভাবে আপনারা ইজি ওয়ে স্কিমিং স্ক্যানিং গুলো করবেন। হ্যাঁ, সো আপনাকে প্রথমে কোশ্চেনটা করতে হবে। ওকে, আমি এক্সট্রিমলি সরি, আসলে আমাদের একটু লেট হয়ে গেল। সরি ফর ইন্টারাপশন। আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেম থাকার কারণে হচ্ছে আমি শেষ করতে পারিনি কোনো জিনিসটা, তার আগে হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম করছে। এই কারণে আমি আবার ব্যাক করলাম, একটু লেট হয়ে গেল, সরি ফর দ্যাট। ওকে, যাই হোক, আমরা এবার একটু ডিটেলসে চলে যাই, আমরা খুব বেশি সময় নিব না, অনেক কথা বলে ফেলেছি। আমি জাস্ট কয়েকটা জিনিস আপনাদেরকে একটু মনে করে দিতে চাই যে এখন যে মেথডটা আমি ফলো করে আপনাদেরকে করাবো, ঠিক সেম মেথডটাতে আপনারা টানা যত সামারি কমপ্লিশন আছে প্রত্যেকটা জিনিস আপনারা একই টাইপের জিনিস বারবার প্র্যাকটিস করবেন, এই মেথডটাকে ফলো করবেন। সো মেথডটা কি? মেথডটা জানতে হলে আপনাকে কি কি জানতে হবে? আপনাকে অবশ্যই আপনার ভোকাবুলারি নলেজ থাকতে হবে, সেই সাথে আপনার প্যারাফ্রেজিং নলেজ থাকতে হবে। উইদাউট ভোকাবুলারি, উইদাউট প্যারাফ্রেজিং, এটা খুবই ডিফিকাল্ট আপনার জন্য, যে কোনো ধরনের রিডিং এর টেম্পারেচার প্যাসেজ সলভ করাটা খুবই ডিফিকাল্ট। সো এতটুকু নলেজ থাকতে হবে। আমি আপনাকে কোনো রকম শর্টকাট শেখাবো না ভাই, প্লিজ। আইএলটিএস এর কোনো শর্টকাট হয় না, ঠিক আছে? এটা বারবার আমি একটা কথা বলেছি এবং এখনো বলছি, আইএলটিএস এর কোনো শর্টকাট হয় না, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে কয়েকটা জিনিস আমি একটু মেনশন করে দিতে চাই যে মেথডটা কি আসলে, আবার একটু রিপিট করছি। আপনি যে ব্ল্যাঙ্কসটা পাবেন তার আগে কিওয়ার্ডকে আপনাকে কি করতে হবে? চুজ করতে হবে। সো এই ব্ল্যাঙ্কের আগে আপনি যে কোনো একটা কিওয়ার্ড চুজ করে নেবেন। যে কিওয়ার্ডটা আপনাকে পড়ে বুঝতে হবে যে প্যাসেজে ওই কোনো না কোনো জায়গায় ওই কিওয়ার্ডস এর কি আছে, প্যারাফ্রেজিং আছে অথবা সিনোনিম আছে, ঠিক আছে? সেটা থাকবেই, ঠিক আছে? যেমন আমি এই প্যাসেজটাতে হচ্ছে হ্যাড ইন দেয়ার, এটাকে চুজ করলাম। ধরেন এই হ্যাড ইন দেয়ারটা কোনো একটা জায়গাতে প্যারাফ্রেজিং করা থাকবে, প্যাসেজের কোনো একটা জায়গাতে হয়তো প্যারাফ্রেজিং করা থাকবে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে কোন জায়গাতে আছে। আফটার দ্যাট ওই যে প্যাসেজের কিওয়ার্ডটা আমরা পেলাম, এই কিওয়ার্ডের পরে এবং ওইখানে যেটাতে ম্যাচ করছে প্যারাফ্রেজিং, ওই প্যারাফ্রেজিং এর ধরেন ম্যাচড প্যারাফ্রেজিং, হ্যাঁ ম্যাচড প্যারাফ্রেজিং, ওইটার পরে যে ওয়ার্ডটা থাকবে ওটাই হচ্ছে আপনার অ্যান্সার, ওটাই কি আপনার অ্যান্সার। এখন দুটো কথা মনে রাখতে হবে সবসময়। কয়টা কথা? হ্যাঁ, দুটো কথা সবসময় মনে রাখতে হবে যে সামারি কমপ্লিশনে আপনার এই প্যাসেজের অ্যান্সার গুলো, দুটো কথা কি, হ্যাঁ একটু আবারও বলে দিচ্ছি, দুটো কথা। সামারি কমপ্লিশনের এই অ্যান্সার গুলো কখনোই আপনার যখন আপনি ম্যাচ করতে যাবেন সেটা এক্সাক্ট ম্যাচ করবে না। তার মানে হচ্ছে আপনার এই অ্যান্সার গুলো যেটা দেওয়া থাকবে, মানে যেটা আপনি প্যাসেজ থেকে খুঁজে পাবেন, তারই সিনোনিম গুলো এই আপনার ক্লজে দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? সিনোনিম গুলো দেওয়া থাকবে, ঠিক আছে? তো সিনোনিম গুলোর দিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। তো এক্স্যাক্টলি জিনিসটা দেওয়া থাকবে, এটা কথা মাথায় আমি বারবার বলে দিচ্ছি। তো আমাদেরকে অবশ্যই সিনোনিম, তার মানে হচ্ছে আমাদের অলওয়েজ ভোকাবুলারি নলেজ খুব ভালো থাকতে হবে, ঠিক আছে? সো সিনোনিম গুলো দেওয়া থাকবে। অন দি আদার হ্যান্ড কি বললাম বলেন তো, আরেকটা জিনিস কি বলেন তো, সামারি কমপ্লিশন যখন আপনি সলভ করতে যাবেন, ধরেন এই 1 নাম্বারের প্যাসেজের পর 2 নাম্বার সলভ করলেন, 3 নাম্বার সলভ করবেন। এখন 1 নাম্বার ধরেন আপনি প্রথম সেন্টেন্সে পেলেন, 2 নাম্বার ধরেন ফোর্থ সেন্টেন্সে পেলেন, 3 নাম্বারটা গিয়ে কিন্তু আপনার সেকেন্ড সেন্টেন্স থেকে অ্যান্সার হতে পারে। সো আমি আপনাকে বলতে চাচ্ছি এই অ্যান্সার প্যাটার্নটা ওরা সিকুয়েন্সিয়ালি মেনটেন করে না, মাঝে মাঝে এটা চেঞ্জ হয়। সবসময় যে করে না তা না, ফার্স্ট হচ্ছে মোস্ট অফ দ্য টাইমই করার চেষ্টা করে মেনটেন করার, বাট সামটাইমস হচ্ছে এই সিকুয়েন্স মেনটেন করে জিনিসটা আসে না, হ্যাঁ। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, অলওয়েজ খেয়াল রাখতে হবে যে সামারি কমপ্লিশন গুলো সর্বোচ্চ একটা কিংবা দুইটা প্যাসেজের ভিতর থেকে অ্যান্সারটা মোস্টলি চলে আসে, ঠিক আছে? একটা বা দুইটা প্যাসেজের ভিতর থেকে অ্যান্সার মোস্টলি চলে আসে। সো এতটুকু সবার ক্লিয়ার, ওকে? সো আমরা একটু সলভিং এ যাই, একটু দেখেন, আমরা চেষ্টা করি যে সলভিং মেথডটা সলভ কিভাবে করা ইজি ওয়েতে, সেটা একটু খেয়াল করি। ওকে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সলভ করতে একটু মনোযোগ দিবেন, ক্লাসটা বড় হবে, বাট একবার যদি আপনারা এটা বুঝে যেতে পারেন, এই মেথডটাকে ফলো করে আপনারা সলভ করার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখেন, সো এই কোশ্চেন গুলাকে একটু দেখে আসি, কোশ্চেন গুলাতে কি আছে। সো এই যে কথাগুলো কথা বললাম সেগুলো একটু মাথায় রাখলে কিন্তু আপনারা পারেন। ওকে, ঠিক আছে, ওকে ওকে ফাইন। যাই হোক, এখন আমরা একটু সামনের দিকে আগে অনেক কথা বলে ফেলতেছি, তো এখন আমরা একটা প্যাসেজটা পড়ি, চলে। আর একটা জিনিস কি মনে আছে যে প্যাসেজ আসলে করতে হবে কি মেথডে, স্কিমিং কিভাবে করতে হবে? আপনাকে আমার স্কিমিং এবং স্ক্যানিং একটা ক্লাস আছে, সরি স্কিমিং এবং স্ক্যানিং একটা ক্লাস আছে, স্কিমিং এবং স্ক্যানিং এর ক্লাসটাতে কিভাবে ফাস্টেস্ট ওয়েতে রিডিং করবে এই জিনিসটা বলা আছে, ঠিক আছে? ওকে, দেখেন আমরা একটু পড়ে আসি। প্রথমে আপনাকে সবসময় কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। আমি অলওয়েজ একটা জিনিস বলি, হ্যাঁ সেটা কি বলি বলেন তো? কোশ্চেন অ্যানালাইসিস, ঠিক আছে? যত বেশি কোশ্চেন অ্যানালাইসিস করতে পারবেন তত আপনার কি অ্যান্সারে অ্যাকুরেসি বাড়বে, ঠিক আছে? সো কোশ্চেনটা একটু পড়ে আসেন। প্রথম কোশ্চেনটাতে বলছে ইভেন আফটার এবিএস ওয়াজ ডেভেলপড, তারপরে এবিএস যখন ডেভেলপ হয়েছিল, এমএলবি না, এটা নাম একটা, তো এটা ধরার দরকার নাই। ওয়ান্টেড কি হয়েছিল, চেয়েছিল হিউম্যান আম্পায়ার্স, ঠিক আছে? তারা কি চেয়েছিল? হিউম্যান আম্পায়ার্স ছিল, ঠিক আছে? তারা কি চায়? তারা হচ্ছে সেই জিনিসটা চেয়েছিল যে হিউম্যান আম্পায়ার্সরাই হচ্ছে কল করবে, ঠিক আছে? তারা যে সিদ্ধান্তটা চায় না সেটা হিউম্যান আম্পায়ার্স দ্বারাই হোক, অ্যাজ দে হ্যাড ইন দেয়ার, যেটা তাদের হয়ে আসতেছিল, ঠিক আছে? তার মানে এখানে কিছু একটা হয়তো ছিল যেটা হচ্ছে পাস্টকে মেনশন করতেছে বা পূর্বে জিনিসটা হয়ে আসছে এমন কিছু একটা মেনশন করা ট্রাই করতেছে। সো আমি জাস্ট হচ্ছে এইখানে একটা একটা কি ওয়ার্ড নিব, বলেন তো কি?
হ্যাড ইন দেয়ার। এই হ্যাড ইন দেয়ার মানে হচ্ছে পূর্বে, পূর্বে কিছু একটা করে আসতেছিল, সেইটা হচ্ছে এখানে আমরা হচ্ছে মেইন কিওয়ার্ডস হিসেবে নিব এবং এখান থেকে খোঁজার চেষ্টা করবো যে হিউম্যান আম্পায়ার্স কি চেয়েছিল সেটা, এবং পাস্টের সাথে কি রিলেশন আছে সেইটা খোঁজার চেষ্টা করবো আগের প্যাসেজ থেকে, মানে ওই প্যাসেজটা থেকে আর কি। ঠিক আছে, তো চলেন আমরা একটু দেখে আসি, আমরা সুন্দর মতো একটু প্যাসেজটা করে আসি। এখানে একটা জিনিস খেয়াল করলাম যে মেজর লিগ বেসবল এমএলবি হু হ্যাড কমিশন দ্য সিস্টেম, ওকে ফাইন, ওয়ান্টেড, এই দেখেন ওয়ান্টেড হিউম্যান আম্পায়ার অ্যানাউন্স দ্য কল। তারা কি চেয়েছিল? হিউম্যান আম্পায়ার কি করুক, অ্যানাউন্সটা কল করুক, অ্যান্ড উড হ্যাভ ডান ইন দ্য পাস্ট। দেখছেন, উড হ্যাভ ডান ইন দ্য পাস্ট, তার মানে এখানে এই ওয়ান্টেড এর সাথে হিউম্যান আম্পায়ার্সটা কি করছে, ম্যাচ করে গেছে। অ্যান্ড হ্যাড ইন দেয়ার, ঠিক আছে, হ্যাড ইন দেয়ারটা আমার ম্যাচ করে গেছে। তার মানে কি হয়েছে বুঝতে পারছেন তো ব্যাপারটা? সো উত্তরটা কখনোই আপনার সরাসরি সিনোনিম আকারে দেওয়া থাকবে না, এটা কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি। ওকে, এটা আমি অলরেডি বলে ফেলেছি। কিছু কিছু জিনিস সিনোনিম আকারে মানে সরি ডিরেক্ট আকারে থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম হচ্ছে দেখবেন সিনোনিমই অ্যান্সার আসতেছে। হ্যাঁ, আপনাকে ম্যাচিং করে করতে হবে। আপনাকে বেসিক্যালি এটা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির উপরে জোর দিতে হবে বেশি, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। সো এই লাইনটা কমপ্লিটলি পড়ে আপনাকে বুঝতে হবে যে আসলে এখানে কি বলছে। ঠিক আছে, সো এখন আমরা অপশনস গুলো একটু দেখবো, অপশনস গুলো দেখে আমরা হচ্ছে বুঝতে পারবো যে বেসিক্যালি আসলে এখানে কি বলছে, একটু অপশনস এর দিকে থাকে। আচ্ছা, যেহেতু আমরা অলরেডি একটা জিনিস পেয়ে গেছি যে পাস্ট, হ্যাভ ডান ইন দেয়ার পাস্ট, ঠিক আছে, তারা পূর্বে কি করছে এই জিনিসটা করে আসছে, তাই না? ঠিক আছে, হ্যাড ইন দেয়ার এটাও মিলে গেছে, ওটাও আমরা দেখলাম। তাহলে হ্যাড ইন দেয়ার কি পাস্ট, তার মানে হচ্ছে পূর্বে, তাহলে আসলে একটু মিলাই। এখানে বেসিক্যালি কি বলছে, তার মানে আমরা ওই প্যাসেজের মেইন লজিকটা কি ছিল, ইন দা পাস্ট, ঠিক না? ইন দা পাস্ট, এখানে আমাদের মেইন লজিকটা ছিল ইন দা পাস্ট, ঠিক আছে, অতীতে, অতীতে এটা করে আসছি। ঠিক আছে, তাহলে ইন দা পাস্ট এই জিনিসটার সিনোনিম আমাকে খুঁজতে হবে এই জায়গাটাতে, যে এরকম কোনো জিনিস এখানে আসলে আছে কিনা। সো দেখি খুঁজে আসি। পিচ বাউন্ডারি এটা কখনোই ম্যাচ করতে পারে না, নিউমেরাস ডিসপিউটস এটাও হতে পারে না, টিম ট্যাকটিক্স হতে পারে না, সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট এটাও আপনার হতে পারে না। ঠিক আছে, সাবজেক্টিভ মানে হচ্ছে নিজের মত, অ্যাসেসমেন্ট মানে হচ্ছে ওয়ান কাইন্ডস অফ কি বলতে পারেন জাজমেন্ট, সরি অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আর কি, হ্যাঁ, সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। তো যাই হোক, এরপরে আমরা একটু যাচ্ছি যে ওয়ার্স পিয়ার অ্যাপ্রুভাল এটাও আপনার কখনো হতে পারে না, হ্যাঁ। আর ফর্মাল রোলস, আচ্ছা এইটার দিকে একটু তাকাতে পারি। টোটাল সাইলেন্স এটা তো কোনোভাবেই না। টপ টপিক, আচ্ছা পারসিভড এরিয়া, পারসিভড এরিয়া মানে হচ্ছে কোনো একটা জোন টোন টাইপের কিছুটা বোঝাচ্ছে, সো এটাও আমার কোনোভাবে না। ওকে, এখন আমরা একটা জিনিস খেয়াল করতে পারতেছি, বলেন তো কি খেয়াল করতে পারতেছি? ফর্মাল রোলস। এই ফর্মাল রোলটাকে আমরা খেয়াল করতে পারছি। ফর্মাল রোল মানে কি? তার মানে এখানে আমরা একটা জিনিসে উপনীত হবো। কি উপনীত হবে বলেন তো? এই যে এত কিছু দেখে আসছি, মিলাইছি, তার মানে ইন দা পাস্টের সাথে আমার একটা জিনিস কিন্তু ম্যাচ করে। কি ম্যাচ করে? ফর্মাল। কেন আমার ইন দা পাস্টের সাথে ফর্মাল রোল ম্যাচ করে? কারণ আমরা জানি পাস্ট ইজ ইকুয়ালস টু ফর্মাল, ঠিক আছে? পাস্ট মানে কি? ফর্মাল। সো আইএলস রিয়ারলি রিপিটস এক্সাক্ট ওয়ার্ডস। আমি কি বললাম? আইএলটিএস অলওয়েজ রিয়ারলি রিপিট করে এক্সাক্ট ওয়ার্ড। মোস্ট অফ দ্য টাইমই চেষ্টা করে সিনোনিমস গুলোকে কিন্তু প্যারাফ্রেজিং গুলোকে ইউজ করার জন্য, ফ্রেজ গুলো। সো ফাইন, আমরা বুঝে গেছি যে তার মানে এখানে আমরা কি বুঝতেছি, এটার অ্যান্সার হবে ফর্মাল রোলস। ঠিক আছে, সো ডান, বুঝে গেছি। আসেন আমরা উপরে চলে যাই, আমরা মিলাই ফেলছি, কোটা কোটা মিলাতে হবে, আমি সুন্দর এক্স্যাক্টলি এটাকে সুন্দর করে টাকায় দিছি। সো ফর্মাল রোলসের অ্যান্সারটা কত ছিল? এফ। ডান, আমরা এটাকে এফ বসাই। ওকে ফাইন, আমরা একটু পরেরটা তুলছি। ঠিক আছে, তো একটু সামনের দিকে আগে। ওকে, তো আমার এটা কি বুঝতে পারছেন? এটা আই গেস আপনাদের সবাই হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে আগে। তো এখানে জাস্ট আর কিছুই না ভাই, আগে যে সিদ্ধান্ত ছিল সেরকমই তারা সিদ্ধান্ত এখনো মানে আগে জানাইতো আর কি, এটা এরকম কিছু। ঠিক আছে, আসেন এরপরে আমরা একটু সুন্দর মতো পড়ি যে আসলে কি বলতেছে পরের প্যাসেজটা। এখন পরের সেন্টেন্সটা হচ্ছে একটু পড়ি। দ্য আম্পায়ার্স জব হ্যাড, আম্পায়ার জবটা ছিল অ্যাট ওয়ান টাইম, কি অ্যাট ওয়ান টাইম অ্যান্ড রিকোয়ার্ড। ঠিক আছে, অ্যাট ওয়ান টাইম মানে হচ্ছে এক সময় আম্পায়ার জব ছিল, রিকোয়ার্ড কি প্রয়োজন ছিল, অ্যাবাউট কি বলছে, ওয়েদার বল ওয়াজ স্ট্রাইক। ঠিক আছে, আম্পায়ার আসলে কি জব ছিল, একসময় কি প্রয়োজন ছিল, এটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা এখন কোশ্চেনে গিয়ে কি খুঁজবো বলেন তো? আম্পায়ার জবসটা খুঁজবো, আম্পায়ার জবস। আর হচ্ছে ওদের কি রিকোয়ার্ড ছিল এট ওয়ান টাইম, এটা আমরা খুঁজবো। ঠিক আছে, সো আমি একটু মুছে দিচ্ছি, জাস্ট বলতেছি আম্পায়ার জবটা হচ্ছে আমার মেইন, মেইন হচ্ছে জায়গা ছিল, এন্ড কি রিকোয়ার্ড ছিল এইটা হচ্ছে আমার মেইন এখানে বিষয়। ঠিক আছে, তো আমার ট্রু ফলস ক্লাস যারা করছে, নট গিভেন যারা ক্লাস করছে, তারা জানে যে দুইটা জিনিস হচ্ছে আমি সবসময় মেনশন করি। দুইটা জিনিস, একটা হচ্ছে কোশ্চেন ইন্ডিকেটর, যেটা দিয়ে কোশ্চেন আইডেন্টিফাই করতে হয়, আর একটা হচ্ছে আপনার কি অ্যান্সার ইন্ডিকেটর, তার মানে হচ্ছে অ্যান্সার আইডেন্টিফাই, যেটা দিয়ে করতে হবে। তো এই দুইটা জিনিস যদি কেউ ধরতে পারে, কিওয়ার্ডস গুলোকে প্রপারলি চুজ করতে পারে, তার অ্যাকুরেসি 100%। এটা আমার ট্রু ফলস ক্লাস দেওয়া থাকবে, সেই ট্রু ফলস নট গিভেন ক্লাসটা অ্যাকচুয়াল কোনো শর্টকাট না ভাই, ওই শর্টকাট করলে ওই দেখবেন পাঁচটার ভিতরে তিনটা হয়েছে, বাকিগুলো হচ্ছে না। ঠিক আছে, 100% অ্যাকুরেসি কখনোই থাকবে না। একটা ডিফারেন্ট একটা অন্য লেভেলের কোনো কঠিন জিনিস দিয়ে বসলে ওটা আপনার অ্যাকুরেসি আর থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, সেই জিনিসটা কখনোই কিন্তু থাকবে না। তো আমাদেরকে অলওয়েজ অলওয়েজ স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আসলে স্ট্র্যাটেজিটা কি চলে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন পরের জিনিসটা চাই, যে বললাম রিকোয়ার্ড, এট ওয়ান টাইম রিকোয়ার্ড কি ছিল, এটার দিকে আমাদের ফোকাস করতে হবে।
ঠিক আছে, ওয়ার বল ওয়াজ এ স্ট্রাইক, এই দুটার দিকে একটু ফোকাস রাখতে হবে, যেখানে বলটা কি করছিল, স্ট্রাইক করছিল। ওকে, আমরা একটু সামনের দিকে আগে খেয়াল করতে আসেন, কোশ্চেন একটু পড়ি কি বলছে, ইয়ে সরি প্যাসেজটা পড়ি। দেখেন দেখেন এখানে একটা জিনিস বলছে যে আহ, এখানে একটা জিনিস, মজার জিনিস একটা দেখেন, এই যে রিকোয়ার্ড, এটা পাস্ট টেন্স না, এট ওয়ান টাইম একটা পাস্ট টেন্স না, ঠিক না? একটু ভালো করে খেয়াল তো, এই যে রিকোয়ার্ড এট ওয়ান টাইম, পুরো জিনিসটা কি পাস্ট টেন্স না? সো এখানে আপনি শিওর থাকেন এই পরের প্যাসেজের ভিতরে কোথাও না কোথাও গিয়ে আপনার এরকম পাস্ট টাইপ জিনিস আপনি পাবেন, ঠিক আছে? যেমন এই যে ওয়াজ স্ট্রাইক আমরা পাইছি, তারপর আবার দেখেন প্রিভিয়াসলি কলিং স্ট্রাইক ওয়াজ এ জাজমেন্টাল কল অন দ্য পার্ট অফ দ্য আম্পায়ার। আম্পায়ারের পার্টই ছিল কি, কলিং এ স্ট্রাইক ওয়াজ এ জাজমেন্টাল কল অন দ্য পার্ট অফ দ্য আম্পায়ার। আমার কি এটা বোঝা যাচ্ছে না? আম্পায়ার্স জব হ্যাড অ্যাট ওয়ান টাইম রিকোয়ার্ড ড্যাশ, তাদের একটা প্রয়োজন ছিল, রিকোয়ার্ড ছিল। আর এখানে প্রিভিয়াসলিও পূর্বে, তাই না, পূর্বে হ্যাড অ্যাট ওয়ান টাইম, এই যে হ্যাড অ্যাট ওয়ান টাইম একটু খেয়াল করেন, হ্যাড অ্যাট ওয়ান টাইম, হ্যাঁ এই প্যাসেজটা খেয়াল করেন, তাহলে আপনি বিষয় বুঝতে পারবেন, ঠিক আছে? তার মানে এই যে পার্ট অফ আম্পায়ার মানে কিন্তু আম্পায়ার্স এর কাজ, খেয়াল করার চেষ্টা করেন, পার্ট অফ আম্পায়ার মানে কিন্তু আম্পায়ার্স এর জব, কাজ, এটা ম্যাচ করতে হবে। তাহলে প্রিভিয়াসলি কলিং এ স্ট্রাইক অর জাজমেন্টাল কল, তার মানে জাজমেন্টাল কল করাই কিন্তু আম্পায়ারের কি ছিল বলেন তো, কাজ ছিল, ঠিক আছে? তো আই গেস আপনার কিন্তু অলরেডি মনে হয় উত্তর ধরে ফেলতে পারছেন যে অ্যান্সার কি হবে, ঠিক আছে? তো এখানে অপশনস জাজমেন্টাল কল আমাদের অ্যান্সার হবে, তাই না? ঠিক আছে, সো এটা বুঝে গেছি, প্রিভিয়াসলি মানে হচ্ছে অ্যাট ওয়ান টাইম। সো এই যে প্রিভিয়াসলি ম্যাচ করলো, অ্যাট ওয়ান টাইম ম্যাচ করলো, পার্ট অফ দ্য আম্পায়ার্স ম্যাচ করলো, আম্পায়ার্স জব ম্যাচ করলো, তাহলে পার্ট অফ দ্য কি ছিল, এখানে একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে জাজমেন্টাল কল। ফোকাসিং পয়েন্ট ছিল আমার জাজমেন্টাল কল, হচ্ছে আম্পায়ারের একটা জবের পার্ট ছিল, ঠিক আছে? জাজমেন্টাল কল হচ্ছে তাদের একটা অংশ, ঠিক আছে? এই জাজমেন্ট কলটা কি এখন আমরা খুঁজবো, তার মানে হচ্ছে আমরা একটু দাগায় ফেলি। আমি একটু আস্তে আস্তে বুঝাচ্ছি যেন আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন। সো আমার প্রিভিয়াসলি ম্যাচ করছে, তারপর কি ম্যাচ করলো বলেন তো, পার্ট অফ আম্পায়ার ম্যাচ করছে, যেটা আমার হচ্ছে জব বুঝতেছিলাম, পার্ট অফ আম্পায়ার। আস্তে আস্তে বুঝাচ্ছি, মানে অ্যান্সারটা আপনার হবে জাজমেন্ট। সো একটু ভালো মতো খেয়াল করার চেষ্টা করুন। So, এই জাজমেন্টাল কল, এই যে জাজমেন্টাল কল বাবাজিকে দেখালাম, এই জাজমেন্টাল কলের সিনোনিম কোথায় আছে? সো এই জাজমেন্টাল কলের সিনোনিম এদের ভিতর কাদের হবে, সেটাই হবে আপনার অ্যান্সার। ওকে, ফাইন, এখন আসেন আমাদেরকে জাজমেন্টাল কল বুঝতে হবে। ওকে, তাহলে আমরা একটু শুরু থেকে যাই। পিচ বাউন্ডারি, নো, পিচ বাউন্ডারি এটা হতে পারে না কখনো। নিউমারাস ডিসপিউটস, এটাও হতে পারে না। আমাদের এই প্রসেসটাকে বলা হয়, এই যে প্রসেসটা আমি করতেছি, সেটা প্রসেসটাকে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। ট্রায়াল অ্যান্ড এরর, এটা হয়েছে না, এটা হয়েছে না, এটা হয়েছে না, সেরকম করে আপনি যেতে থাকবেন, যেটা হবে সেটাতে আপনি টিক দিবেন। তার মানে আপনি শিওর হন, এই যে আপনি, এই যে আপনি একটা ধরতেছেন, একটা ধরতেছেন হয় নাই, আর ধরতেছেন হয় নাই, তো এইভাবে করে এই অ্যাসেসমেন্টটা করে আপনি যখন সামনের দিকে আগাবেন, আপনার অ্যাকুরেসি বেড়ে যাবে। প্রত্যেকটা অপশনস করা ট্রাই করবেন প্লিজ, খুব ফাস্টেস্ট রিড করা ট্রাই করবেন, একটু ফাস্ট ওয়েতে ট্রাই করবেন, বাট করতে হবে 100%। ওকে, সো দেখেন, পিচ বাউন্ডারি হতে পারে না, নিউমারাস ডিসপিউটস হতে পারে না, এবার আসেন হচ্ছে আবার কি হতে পারে, টিম ট্যাকটিক্স হতে পারে না। ওকে, সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট, এই দেখেন এখানে ভালো মতো খেয়াল করেন কি বলছে, সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট, তাই না? আচ্ছা, সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট দেখেন কিভাবে, জাজমেন্ট মানে কি জানেন? হ্যাঁ, জাজমেন্ট মানে হচ্ছে কিন্তু মূল্যায়ন করা, রাইট? জাজমেন্ট মানে হচ্ছে মূল্যায়ন করা, ঠিক একইভাবে সাব অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন করা না? তার মানে আপনি এখানে বলতে পারেন যে জাজ, ঠিক আছে, জাজমেন্ট কল ইজ ইকুয়াল টু সাবজেক্টিভ ডিসিশন, ডিসিশন। তার মানে সাবজেক্টিভ কল মানে কিন্তু, সরি জাজমেন্টাল কল মানে কিন্তু একটা সাবজেক্টিভ ডিসিশন, ঠিক আছে? তার মানে সাবজেক্টিভ ডিসিশন মানে কিন্তু সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। সো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, যেটা অ্যান্সার হবে ডি। ওকে, সো অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে ডি, আমরা চুজ করে দিচ্ছি ডি, ঠিক আছে? সো আমার মনে হয় এবার বোঝা হয়ে গেছে। সো ওইখানে আমার কি ছিল, যে প্রিভিয়াসলি জাজমেন্টাল কল অন দ্য পার্ট অফ দ্য আম্পায়ার, আম্পায়ারের পার্ট ছিল। এখানে কি বলছে, আম্পায়ার জব এট ওয়ান টাইম রিকোয়ার্ড জাজমেন্টাল কল অ্যাবাউট হোয়ার ওয়াজ স্ট্রাইক ওয়াজ, ঠিক আছে? সো প্যাসেজ করলে আপনারা বুঝে যাবেন যে আসলে কোর সাথে, মানে কার সাথে কে মিলতেছে। সো ভালো মতো খেয়াল করে দেখেন, আমি কিন্তু প্যারাফ্রেজিং মিলাচ্ছি, সিনোনিম মিলাচ্ছি, সিনোনিম খুঁজতেছি, আগের ওয়ার্ডটাকে চুজ করতেছি। এখানে হ্যাড এট ওয়ান টাইম রিকোয়ার্ড ছিল, যেটা হ্যাড এট ওয়ান টাইম মানে হচ্ছে প্রিভিয়াসলি, রিকোয়ার্ড কি রিকোয়ার্ড ছিল, আম্পায়ার জবের সাথে পার্ট অফ জব মিলে গেছে, পার্ট অফ দ্য আম্পায়ার মিলে গেছে। সো এর ভিতর থেকে যে কিওয়ার্ডটা, ওটা তার মানে অ্যান্সার হবে। সো এখান থেকে জাজমেন্টাল কলটাকে আমরা চুজ করেছি, বোঝা যাচ্ছে, পড়লে বোঝা যায়। যদি রিডিং এর কম্প্রিহেনশন অ্যাবিলিটি আপনাদের ভালো থাকে, তাহলে আপনারা নিজেরাই পড়ে বুঝে যাবেন অ্যান্সার কি হতে। সো আই গেস এখানে আর নতুন করে আপনাদের বোঝার কোনো কিছু নাই, আমরা একটু সামনের দিকে আগাবো, ঠিক আছে? একটু সামনের দিকে আগাবো, দেখি এর পরের প্যাসেজটা আসলে কি বলছে। আচ্ছা, পরের প্যাসেজটা একটু খেয়াল করেন, আমার মনে হয় পরের প্যাসেজটা একটু ট্রিকি হতে পারে, লাইক ওকে, ঠিক আছে? ওকে, সামনের দিকে আগে। ওকে, পরেরটা পড়ুন। দেখেন, আমরা তো ওয়াজ আর স্ট্রাইক পর্যন্ত আমরা পড়ে ফেলছি, দেখেন পরেরটা কি বলছে।
আচ্ছা, এখানে বলছে about whether a ball was a strike, the ball is considered a strike when the batter does not hit it and it crosses through a dash. ঠিক আছে, প্রসেস থ্রু করছে কিছু একটা। ঠিক আছে, তারপর বলছে extending approximately from the batter's knee to his chest। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে আমি আবার একটু পড়ি, হ্যাঁ বারবার একটু পড়তে হয়, বিকজ হচ্ছে এটা বোঝার জন্য যদি আপনার কোনো অর্থ যদি আপনি সহজে না বোঝেন তাহলে আপনাকে বারবার পড়েই কিন্তু অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এখানে জাস্ট বলছে কি when the batter does not hit it, তার মানে যখন ব্যাট কি করতে পারে না, হিট করতে পারে না। ঠিক আছে, তখন সেটা কি হয়, তখন হচ্ছে ইট ক্রসেস থ্রু, কোনো কিছু একটা মধ্যে দিয়ে চলে যায়। ঠিক আছে, ব্যাট যদি হিট করতে না পারে তাহলে এটা কিসের মধ্যে দিয়ে চলে যায়, প্যাসেজটা বোঝার চেষ্টা করেন। when it the batter does not hit it crosses through, তার মানে ব্যাটার যদি এটাকে হিট করতে না পারে তাহলে কিছু একটা মধ্যে দিয়ে এটা চলে যায়। ঠিক আছে, ঠিক আছে, এটা কিভাবে যায়, extended approximately from the batter's knee to his chest। ঠিক আছে, তার মানে ব্যাটার্সের নি, হাঁটু থেকে একদম বুক পর্যন্ত এটা যায়। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু প্যাসেজটা পড়ে আসি, যে প্যাসেজটা পড়লে হয়তো আমরা এটা ফাইন্ড আউট করতে পারবো যে ব্যাপারটা কি বলছে। ওকে, ওকে, আমরা একটু পড়ে আসি। এখানে তাহলে আমার কথা হচ্ছে আমরা এখান থেকে কি নিব, এখান থেকে আমাদের তো কোনো কিছু একটা চুজ করতে হবে। হ্যাঁ, আমরা চুজ করবো, তাহলে কি চুজ করবো বলেন তো, প্রসেস থ্রু, তাই না, বলে ফেলছে অলরেডি যে প্রসেস থ্রু, কোনো কিছু ভিতর থেকে একটা যায়। এই প্রসেস থ্রুটা হচ্ছে আমরা, কি ব্যাপার আমার মেবি একটু প্রবলেম করছে, সো প্রসেস থ্রুটা আমরা হচ্ছে একটু নিব, চুজ করব। ঠিক আছে, পরে আমরা এক্সটেন্ডিংটা একটু চুজ করব, এক্সটেন্ডিং, সরি আমার একটু প্রবলেম করতেছে, সরি, এক্সটেন্ডিং ফ্রম, ফ্রম কি, ব্যাটার্স নি টু চেস্ট, এইটাকে দেখে ফোকাস করব, নি টু চেস্টের। ঠিক আছে, যখন ব্যাটার হিট করতে পারতেছে না সেটা পিছনের ভিতর থেকে যায়, এটা হচ্ছে আমার ফোকাসের মেইন পয়েন্ট। ঠিক আছে, এখন জাস্ট কিচ্ছু না ভাই, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রসেস থ্রু। এই প্রসেস থ্রু এর প্যারাফ্রেজিং কি সেটা আপনার এই সেন্টেন্সে খুঁজে বের করতে পারলে আনসার মোটামুটি আপনার done। ঠিক আছে, এই প্রসেস থ্রু এর সিনোনিমটা আপনি যদি খুঁজতে পারেন, ভাই আপনি যদি অর্থ নাও বুঝেন, লেট মি শো ইউ, যে আপনাকে দেখা যাচ্ছে যে প্রসেস থ্রুটা যদি আপনি জাস্ট প্যারাফ্রেজিংটা খুঁজে বের করতে পারেন তাহলে আপনার কি হয়ে যাবে, আনসারটা হয়ে যাবে। ঠিক আছে, সো একটু খুঁজি, আসেন এখানে আমরা প্যাসেজটা একটু পড়ে আসি যে আসলে কি বলছে। ইভেন ইফ দ্য ব্যাটার ডাজ নট হিট দ্য বল, দেখছেন এই দেখেন মিলে গেছে, এটার সাথে মিলে গেছে না, এই যে দা হিট নট হিট দ্য বল, ডাজ নট হিট দ্য বল, ডাজ নট হিট দ্য বল, মিলে গেছে। দ্যাট পাসেস থ্রু, দেখেন দেখেন একটু মিলে যায় না, পাসেস থ্রুর সাথে প্রসেস থ্রু, স্ট্রাইক জোন, ইমাজিনারি কি, ইমাজিনারি জোন, স্ট্রাইক জোন, পাসেস থ্রু দ্য স্ট্রাইক জোন, তার মানে পাসেস থ্রু করতেছে কি দিয়ে, স্ট্রাইক জোন দিয়ে। আমার মনে হয় আপনার অ্যান্সার পেয়ে গেছে। এবং ভিতরে আবার বলাও আছে নি টু দ্য মিডল অফ দ্য চেস্ট ইজ কনসিডার্ড অ্যাজ স্ট্রাইক। ভাই আপনার মনে হয় আর কোনো কিছু দরকার আছে, আমি একটা জিনিস পেয়ে গেছি, যে এখানে আমার মেইন ফোকাস ছিল প্রসেস থ্রু, আর এখানে আমি পাসেস থ্রু, পাসেস থ্রুর পরে আমার আছে স্ট্রাইক জোন। তার মানে আমার কি করতে হবে বলেন তো, সেন্টেন্সে গিয়ে আমার এইখানে এই যে স্ট্রাইক জোন বা ইমাজিনারি জোনের কোনো না কোনো একটা সিনোনিম আমার এখানে থাকবে। তো আমার কোনো একটা জোন, জোন টাইপ, এরিয়া টাইপ কোনো কিছু বলা থাকবে। তো একটু খেয়াল করে দেখেন তো এরিয়া টাইপ কোনো কিছু বলা আছে নাকি। তো দেখেন একটু এখানে একটু ভালো মতো খেয়াল করেন। আচ্ছা, আমি তাহলে একটু প্যাসেজটা লাগাই দিয়ে আসি, আগে প্যাসেজটা লাগাই ফেলি যে কি কি দিকে আমি ফোকাস করছি। দিস ওয়ান পাসেস থ্রু, এন্ড হচ্ছে আপনার অ্যান্সার কি, স্ট্রাইক জোন। সো আমার আর কোনো কিছু লাগবে। এখন আপনার কাজ কি, খুঁজে বের করা পিচ বাউন্ডারি। দেখেন পিচ বাউন্ডারি হতে পারে না। আচ্ছা, এখানে একটা কনফিউশন থাকতে পারে, বাউন্ডারিও কিন্তু একটা এরিয়া নির্দেশ করে। ঠিক আছে, এটা হতে পারে, এটা কিন্তু আপনার হতে পারে, পিচ বাউন্ডারি আপনার হতে পারে। ঠিক আছে, বাট এখানে আপনার মজার একটা জিনিস আপনাকে বলি, পিচ বাউন্ডারি, আচ্ছা এখানে এটা হবে না, টিম ট্যাকটিক্স হবে না, এটা আমরা অলরেডি ডান করছি, এটা আমরা ডান করছি, এটাও হবে না, টোটাল সাইলেন্স হবে না। সো আমার এইটা অর আইদার এইটা অর এটা, So, আমার এই দুটো অ্যান্সার হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। ফাইন, এখন আমরা একটু দেখি কেন আমার পিচ বাউন্ডারি অ্যান্সারটা হবে না, কেন আমার পিচ বাউন্ডারি অ্যান্সারটা কি হবে না, কেন আমার পারসিভ এরিয়া অ্যান্সার হবে, এটা নিয়ে একটু আমি আপনাদের সাথে বিস্তার আলোচনা করব। ঠিক আছে, একটা জিনিস মনে রাখার চেষ্টা করুন, একটা জিনিস মানে মনে রাখার চেষ্টা করবেন, আমার কিন্তু এখানে বাউন্ডারি আর এরিয়া কিন্তু মিলে যায়। কি হয়, এখানে বাউন্ডারি আর এরিয়াটা কিন্তু মিলে যায়। সো আমি কিন্তু বাউন্ডারি ইজ ইকুয়ালস টু এরিয়া একটু ইনফার করে বলতে পারি মিলে যাচ্ছে। ঠিক আছে, বা এখানে একটা কথা বলছিলাম না, ইমাজিনারি জোন, স্ট্রাইক জোন, কিন্তু বাউন্ডারি এরিয়া মিলতেছে, এটা মানলাম, বাউন্ডারির সাথে এরিয়া কিন্তু মিলতেছে। ঠিক আছে, বা জোন, জোন মানে এরিয়া মিলতেছে, ফাইন, বা বাউন্ডারির সাথে আমার একটা জোনকে আমি মিলাতে পারি। আচ্ছা, আমি একটু সুন্দর করে লিখি, বাউন্ডারির সাথে আমি আমার একটা জোন মিলাতে পারি, কিন্তু পিচের সাথে কি কখনো স্ট্রাইক মিলবে, মিলবে, মিলবে না। ঠিক আছে, বা পিচের সাথে কি, সরি ইমাজিনারি মিলবে, ইমাজিনারি কিন্তু পিচের সাথে মিলে না, ইমাজিনারি আর পিচ কিন্তু এক জিনিস না। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, সো এইটা তাহলে কার সাথে গিয়ে মিলছে, 100% শিওর থাকেন, আমার এখানে মিলছে হচ্ছে ইমাজিনারি জোন, মানে হচ্ছে আমার মিলে গেছে পারসিভড এরিয়া, এটা শিওর থাকেন।
ঠিক আছে? সো ইমাজিনারি মানেই কিন্তু পারসিভ। সো ইমাজিনারি মানেই কি পারসিভ। স্ট্রাইক পিচের সাথে এটা মিলার কোনো পসিবিলিটিজই আসে না। ঠিক আছে? সো আমরা জাস্ট কি লক্ষ্য করলাম? আমরা লক্ষ্য করলাম যে আমরা এই প্রসেস থ্রুটা দিয়ে আমরা প্রসেস থ্রু বের করে ফেলছি। তারপরে আমার কি দরকার ছিল? এখানে দেখলাম যে স্ট্রাইক জোন বা ইমাজিনারি জোন আর ডিটেইলস বলা ছিল। ইমাজিনারি জোনের যে সিনোনিমটা আছে সেটা সিনোনিমটা মাথায় রাখছি, সিনোনিমটা এখানে খুঁজে বের করছি। ভেরি সিম্পল। ওকে, কঠিন লাগতেছে খুব বেশি? কঠিন লাগার কিছু না ভাই। মাথায় যদি আপনাদের খুব ভালো পরিমাণ আইডিয়া থাকে তাহলে আপনারা এমনিই পারবেন। ঠিক আছে? এমনিই দেখবেন আপনারা ভালো পারতেছে। সো এত বেশি চিন্তা ভাবনার কোনো কিছু নেই। ঠিক আছে? সো যাই হোক, আমরা একটু পরবর্তীতে আগায় যাই। আমরা একটু পরবর্তীতে আগায় যাই। একটু আগে। ঠিক আছে? সো আমরা অলরেডি এটা মিলে ফেলছি যে ইমাজিনারি জোন বা কাল্পনিক একটা জায়গা বা পার্সিভ একটা জায়গা। ঠিক আছে? তো এটা মিলে গেছে, এখন এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। ওকে, আমরা একটু পরেরটাতে যাই। ও আচ্ছা, আমরা এটা ফিল আপ করি নাই। হ্যাঁ, কারণ এটা আমাদের হচ্ছে অ্যান্সার হবে এইচ। এটা ফিল আপ করে দিলাম। এফডিএইচ আমাদের অলরেডি কাটা চলে গেছে। এফডিএইচ আমাদের দুইটা বাকি আছে। আমাদের বাকি আছে কয়টা? ঠিক আছে? সো আমাদের দুইটা জিনিস বাকি আছে, আর কোনো কিছু বাকি নেই। এখন আসেন আমরা একটু ভালো মতো খেয়াল করি। ভালো মতো ভালো মতো খেয়াল করি। আচ্ছা, এখন বলা হয়েছে যে একটা প্যাসেজ আমার হিসাব মতো আসার কথা। ও, আরেকটা জিনিস আপনাদের সামারি কমপ্লিশন একটু ভালো মতো বলে দিয়ে রাখি। যদি আপনি দেখেন যে আপনার এখানে প্যাসেজ দুইটা, আপনার অ্যান্সারও আসবে দুইটা প্যাসেজ থেকে, প্রথম প্যাসেজ থেকে প্রথমটা, দ্বিতীয় প্যাসেজ থেকে দ্বিতীয়টা। কথা বুঝছেন? আমি কি বলতে পারলাম? যদি দেখেন এখানে প্যাসেজ তিনটা, তার মানে আপনার ওইখানেও প্যাসেজ কয়টা পড়তে হতে পারে? তিনটা পড়তে হতে পারে। সেটা জাস্ট কমন ওয়ার্ড, বাট আমরা যদি এইটা একটু ইউনিক জিনিস, যেটা দেখলাম যে একটা প্যাসেজ থেকে হচ্ছে আপনার হচ্ছে দুটো অ্যান্সার চলে আসছে। So এই জন্য আমি আপনাদেরকে আসলে বেসিক্যালি এটা সলভ করে দিচ্ছি। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার মেইন কথা। তাহলে তাহলে এখন আর আমার মনে হয় না আপনাদের বোঝার মতো কোনো কিছু নাই। ঠিক আছে? দেখেন পরবর্তীতে কোশ্চেনটা ছিল ওভার স্ট্রাইকস কল আর নট আনকমন। ঠিক আছে? তার মানে হচ্ছে আনকমন না মানে হচ্ছে কি বলেন তো? কমন ছিল। তো অতীতে স্ট্রাইকের জন্য কি কমন ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তারপর কি বলছে? বাট টুডে এভরিওয়ান কি লিখছে? এভরিওয়ান কি বলছে? একসেপ্টস দ্য কমপ্লিট ব্যান অর পুশিং অর শোভিং দ্য আম্পায়ার। ঠিক আছে? সো এখন একটা জিনিস বুঝতেছি যে এখানে আর কোনো অ্যান্সার পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। দেখেন কন্টিনিউয়াস স্ট্রাইক, এখানে মিডল চেস্ট কন্টিনিউয়াস স্ট্রাইক তো আমাদের অলরেডি শেষ। এই পর্যন্ত আমাদের শেষ। ডিউরিং দ্যাট ফার্স্ট গেম when এটা নাম দেওয়া আছে অ্যানাউন্সড কল, দেয়ার ওয়াজ নো হ্যাকলিং এন্ড নো শাউটেড ডিসএগ্রিমেন্ট। এটাই। ওকে, আমরা বুঝতে পারছি এখানে আর কোনো কিছু আমরা এখান থেকে এমন বড় কোনো প্যাসেজ নাই, বাট এখানে একটা বড় স্টোরি দেওয়া আছে। তার মানে প্রিভিয়াসলি কোনো কিছু একটা থেকে পড়ে এসে আপনাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? এখানে কোনো না কোনো একটা জায়গাতে ছিল। বাট তারপর আমি জাস্ট বলবো যে প্যাসেজটা আপনার পড়ার দরকার নেই। ঠিক আছে? ওখানে আপনার প্যাসেজটা পড়ার দরকার নেই। প্যাসেজ না পড়ে আপনি অ্যান্সার করতে পারেন। কিভাবে বলেন তো? আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখানে স্ট্রাইক কলস আর মেড উইথ দেওয়া আছে না? দেওয়া আছে লাস্টের পার্টে, দেওয়া আছে, একটু ভালো মতো খেয়াল করেন এটা। আর এই পাশে দেওয়া আছে ইন দ্য পাস্ট। এখানে লেখা আছে ইন দ্য পাস্ট মানে হচ্ছে পূর্বে, তার মানে হচ্ছে প্রিভিয়াসলি কিছু একটা হয়েছে। ঠিক আছে? আপনি যদি একটু আর্লিয়ার কনটেক্সট একটু পড়ে আসেন, এই এমএলবি যদি আর্লিয়ার কনটেক্সটটা পড়ে আসেন, তাহলে আপনি একটা ডিসএগ্রিমেন্টস একটা কমন জিনিস আপনি ফলো করে আসবেন। ঠিক আছে? একটা নর্মাল জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা যদি এই এমবিএল এর এই ক্যামব্রিজ টুইটিটাকে আগে পড়ে আসেন, আর্লিয়ার কনটেক্সটটা পড়ে আসেন, তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন। কি খেয়াল করবেন বল জানেন? ডিসএগ্রিমেন্ট, যেটা হচ্ছে কমন ছিল। ডিসএগ্রিমেন্টটা হচ্ছে একটা কমন ছিল আর্লিয়ার কনটেক্সটে। তাহলে যদি ডিসএগ্রিমেন্টটা কমন থাকে, তাহলে এখানে একটা জিনিস কথা বলছে, দেখেন তো কি কথা বলছে। দেখেন এখানে একটা জিনিস কি বলছে ভালো মতো খেয়াল করেন। ওভার স্ট্রাইক, সরি, ওভার স্ট্রাইক আর নট আনকমন। তার মানে এটা আনকমন ছিল, তো কমন ছিল আর কি ব্যাপারটা। সিমিলারলি এখানে একটা জিনিস, এই জিনিসের একটা সিনোনিম, এইটার একটা প্যারাফ্রেজিং আপনি পরের এই সেন্টেন্সের কোথাও না কোথাও গিয়ে দেখতে পাবেন। আসলে আমরা এখন সিনোনিমটা খোঁজার চেষ্টা করি। বলছে দেয়ার ওয়ার নট আনকমন, বাট টুডে এভরিওয়ান একসেপ্টস দ্য কমপ্লিট পুশিং শোভিং দ্য আম্পায়ার অন ডিফারেন্ট। এই হাউএভার এটা কি লিঙ্কার্স। ঠিক আছে? সো এটা যদি আপনার কোনো প্যাসেজে থাকতো, যদি কোনো প্যাসেজের ভিতরে আপনি কোনো লিঙ্কার্স খুঁজে পেতেন, তাহলে অ্যান্সার ওইখানে থাকার পসিবিলিটি সব থেকে বেশি থাকতো। ক্লিয়ার? এটা সবসময় মাথায় রাখার চেষ্টা করো। তো এটা আসলে কোশ্চেন, সো এটার দিকে এখানে ফোকাস না করলেও চলবে। সো দে আর নট কমন বা স্ট্রাইক কলস আর নট আনকমন বেসিক্যালি বলছে। So এখানে এমন কোন একটা ওয়ার্ড আছে যেটা মানে হচ্ছে যেটা কমন। ঠিক আছে? সো ডিউরিং দ্যাট ফার্স্ট গেম প্রথম গেমে when ডেজুস, এই যে এই নামটা আমার পড়ার দরকার নেই, ডেজুস জাজুস যাই হোক ওটা আমার পড়ার দরকার নেই। অ্যানাউন্সড কল, there was no heckling and no shouted disagreement. Right? দেখেন মিলে গেছে। No heckling and no shouted disagreement. So no heckling and no shouted disagreement means কি বলেন তো? এইটা মানেই কি বলেন তো? That means before it was common.
তার মানে বিফোর ইট ওয়াজ কমন। এই যে কথাটা আমরা পড়লাম ভাই, এই যে কথাটা পড়লাম ডিসএগ্রিমেন্ট ইন দ্য পাস্ট, এইখানে তার মানে আপনার অ্যান্সারটা হবে ডিসএগ্রিমেন্ট। কথাটা কি বুঝছেন? অ্যান্সারটা কি হবে বলেন তো? ম্যাচ করবে কি বলেন তো? আপনার অ্যান্সারটা কিন্তু এখানে অ্যান্সারে আসবেই হচ্ছে ডিসএগ্রিমেন্টটা। তার মানে আপনার ইন দ্য পাস্ট এই ডিসএগ্রিমেন্ট ওভার স্ট্রাইক কলস ওয়ার নট আনকমন। তার মানে সবার ভিতরে ডিসএগ্রিমেন্টটা কমন ছিল, ঠিক আছে? কমন ছিল। তার মানে আপনার অ্যান্সার হচ্ছে ডিসএগ্রিমেন্ট। আমি আগেই বললাম না যে প্রিভিয়াস কন্টেক্সট যদি করে থাকেন তাহলে সবার ভিতরে একটা কমন নেচার ছিল, সেটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট। সো এই জিনিসটা অলরেডি এখানে বলে দিচ্ছে, নো হ্যাকলিং এন্ড নো শাউটেড ডিসএগ্রিমেন্ট। এটা মানেই হচ্ছে বিফোর ইট ওয়াজ কমন, এটা কমন ছিল। কি কমন ছিল? ডিসএগ্রিমেন্ট কমন ছিল। তার মানে এখানে আপনার অ্যান্সারটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট। নাও ইউ হ্যাভ টু চুজ যে এই ডিসএগ্রিমেন্টের সিনোনিম কি আছে। ক্লিয়ার? সো এখান থেকে আমি একটু দাগাই দিয়ে আসি। সো ইন দ্য পাস্ট এখান থেকে আমি নিয়েছিলাম, ভালো মতো একটু দাগাই দিই, আজকে আমার মাউসটা একটু প্রবলেম করছে। আর নট আনকমন, এটাও আমি একটু দাগাই দিই। সো এখানে এটা আনকমন ছিল না। সো যাই হোক, আমাদের এখন যে জিনিসটা বোঝানো হয়ে গেছে এটা আমরা বুঝে গেছি। যাই, ওকে, এই পাশ থেকে আমার এটা ইন দ্য পাস্ট আনকমন ছিল। এখন এইটার হচ্ছে আরেকটা হচ্ছে দেয়ার ওয়াজ নো, দেখেন দেয়ার ওয়াজ পাস্ট, ইন দ্য পাস্ট এন্ড দেয়ার ওয়াজ পাস্ট, এটা মিলে গেছে। ডিসএগ্রি, এই দুটো জিনিস হচ্ছে আমাকে ম্যাচ করছে। সো ইন দ্য পাস্ট দেয়ার ওয়ার নট আনকমন, এখানে দেয়ার ওয়াজ নো হ্যাকলিং এন্ড নো শাউটিং ডিসএগ্রি। ডিসএগ্রি ইন দ্য পাস্ট ডিটাচমেন্ট, এটা হচ্ছে সবার জন্য একটা কমন ছিল। সো নাও আপনাকে ইউ হ্যাভ টু চুজ যে ডিসএগ্রিমেন্টের অ্যাকচুয়াল সিনোনিম কি। আমরা একদম শুরু থেকে আসি, পিচ বাউন্ডারি এটা তো অলরেডি নাই। হ্যাঁ, ডিসপিউটস, আই থিংক আমরা পেয়ে গেছি। এখান থেকে তো অনেকগুলো অ্যান্সার আমরা অলরেডি করে ফেলছি, তাই না? ফর্মাল রুলস করে ফেলছি, পার্সেন্টেজ সাবজেক্ট অ্যাসাইনমেন্ট করে ফেলছি। স্কিম ট্যাকটিক্স হতে পারে না, ওকে, এটা হতে পারে না। টোটাল সাইলেন্সটাও হতে পারে না। সো ফর্মাল রুলস হয়ে গেছে। তো ডিসপিউটস কেন বলবো? হ্যাঁ, আমি জানি যে ডিস এগ্রিমেন্ট মানে হচ্ছে ডিসপিউট, ঠিক আছে? এই ডিস এগ্রিমেন্ট মানে কি বলেন তো? ডিসপিউট। সো নিউমেরাস ডিসপিউটস মানে হচ্ছে ডিসএগ্রিমেন্ট, এটা মানে হচ্ছে নিউমেরাস ডিসপিউট, ঠিক আছে? সো এটাও আমরা কিন্তু শিওর হয়ে গেলাম। তার মানে এটার আনসার কি হবে আমরা অলরেডি বুঝে গেছি। সো আমরা এটাকে নিউমেরাস ডিসপিউটস দিয়ে দেবো, সেটা আমরা বুঝে গেছি। ফাইন, ওকে। তাহলে এই সেন্টেন্সটা আমাদের বাকি সেন্টেন্সটা আমাদের আর না করলেও চলবে, ঠিক আছে? বাকি সেন্টেন্সের বাকি অংশ না করলেও চলবে। আমরা হাউএভার থেকে স্টার্ট করি, তাহলে আমরা হয়তো পরবর্তী অ্যান্সারটা আরো সুন্দর মতো পেয়ে যেতে পারি, ঠিক আছে? পরবর্তী অ্যান্সারটা হয়তো আমরা আরো সুন্দর মতো পেয়ে যেতে পারি। ওকে, আমার মনে হয় পরবর্তী অ্যান্সার একটু ভালো মতো করলে আমরা পেয়ে যাবো। দেখেন পরবর্তীতে আমাদের মাত্র ছোট্ট একটা ওয়ার্ড আছে, এই ছোট্ট একটা ওয়ার্ড দিয়ে কিন্তু অ্যান্সারটা বোঝায় যায় কি আছে। আচ্ছা দেখি এখানে পড়ি, এখানে কি বলছে দেখেন, এখানে আপনার কি বলছে, সরি, ঠিক আছে? যাই হোক, আমরা একটু সামনের দিকে আগে একটু ভালো মতো খেয়াল করি। বলছে however is that during the first game Jesus used ABS, strike calls কি বলছিল are made with। সো আপনাদের এই আগের যে কনটেক্সটটা, ওই কনটেক্সটটা পড়লে আপনার বুঝতে পারবেন। তো আমাদের এখান থেকে দুইটা জিনিস আমরা একটু পিক করবো। কি পিক করবো বলেন তো? ডিউরিং দ্য ফার্স্ট গেম, এইটুকু নিব। ডিউরিং দ্য ফার্স্ট গেম স্ট্রাইক কলস আর মেড উইথ, এইটুকু খেয়াল করি, ঠিক আছে? সো ডিউরিং দ্য ফার্স্ট গেম স্ট্রাইক কলস ওয়ার মেড উইথ। সো এই দুটো জিনিস আমাদেরকে সাহায্য করে আনসার বের করতে, ঠিক আছে? সো যখন এখানে আমরা লাস্ট একটা পড়েছিলাম ডিউরিং দ্যাট ফার্স্ট গেম when Jesus announced call there was no heckling and no shouted disagreement, তার মানে হচ্ছে আগেরকার ভিতরে ওদের মধ্যে একটা কমন নেচার ছিল কি ডিসএগ্রিমেন্ট। হ্যাঁ, অনেকে কি করতো? তর্ক বিতর্ক করতো, তাই না? তাহলে অনেকের সময় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অনেক চিল্লাচিল্লি করতো। অনেকে হয় না আম্পায়ার নিয়ে যে আম্পায়ার একটা ভুল ডিসিশন দিচ্ছে তখন মারামারি চিল্লাচিল্লি লেগে যেত না, আম্পায়ার আবার থার্ড আম্পায়ারকে কল করতো, তর্ক বিতর্ক লেগে যেত, ঠিক আছে? সো এখানে নো শাউটেড ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে এখানে কেউ বিরোধিতা করে না, তার মানে হচ্ছে কি করছে? সমর্থন করছে, ঠিক আছে? সো নোবডি সেড আ ওয়ার্ড, কেউই কোনো কথা বলতো না ওইটাই কি হইতো, কি নোবডি সেড আ ওয়ার্ড মানে। তো যখন আম্পায়ার সিদ্ধান্ত জানায় ফেলতো তখন আর কেউই তখন কি করতো না, ঠিক আছে? এখানে হচ্ছে কোনোভাবেই কোনো রকম কেউ আর কোনো কথাই বলতো না। সো এবিএস ইউজ করার পর কেউ কোনো আর শাউটই করে না, এটাই হচ্ছে মেন কথা ছিল। সো নোবডি সেড আ ওয়ার্ড, কেউ কোনো কথা বলে নাই, ঠিক আছে? সো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ডিউরিং দ্য ফার্স্ট গেম স্ট্রাইক কলস ওয়ার মেড উইথ কি, স্ট্রাইক কলস ওয়ার মেড উইথ, তার মানে আগে যে ডিউরিং দ্য ফার্স্ট গেম, তার মানে হচ্ছে আপনাকে কি বলছে বলেন তো? এই যে ডিউরিং দ্য ফার্স্ট গেম, তার মানে হচ্ছে আগের গেমটা, তার মানে হচ্ছে প্রিভিয়াস কনটেক্সটের কথাটা বলতেছে। ওই সময় যখন কি করতো, এবিএস যখন ইউজ করতো তখন কি হয়েছিল? স্ট্রাইক কলস ওয়ার মেড উইথ, এই যে কলটা আসতো সেই কলটা কি মেড করতো? এই যে নোবডি সেড আ ওয়ার্ড প্রিভিয়াস, দেখেন ডিউরিং দ্য ফার্স্ট গেম, এটাও মিলে গেছে ডিউরিং দ্য ফার্স্ট গেম। যখন ইবিএস ইউজ করছে স্ট্রাইক কলস মেড উইথ কি করছিল? তখন যখন অ্যানাউন্স কল হইতো তখন তারা কি
প্রথমে হ্যাকলিং এর নো শাউট ডিসএগ্রিমেন্ট ছিল, পরবর্তীতে নোবডি সেড ওয়ার্ড কোনো কথাই বলতো না। তার মানে এখানে এই নোবডি সেড ওয়ার্ডের একটা সিনোনিম এখানে আছে। আর নোবডি সেড ওয়ার্ড মানে কিন্তু আমরা অনেকবার করে ফেলছি টোটাল সাইলেন্সের সাথে যাচ্ছে, কেউ কোনো কথা বলে নাই, টোটাল সাইলেন্স আছে, নোবডি সেড ওয়ার্ড। ঠিক আছে? সো তার মানে নোবডি সেড ওয়ার্ড মানে হচ্ছে টোটাল সাইলেন্স, সবাই নীরব ছিল, সবাই নীরব ছিল। ঠিক আছে? সো এটা আমার মনে হয় না আর বলে দেওয়ার মতো কোনো কিছু আছে। সো এই জায়গাটাতে একটা জিনিস হচ্ছে নোবডি সেড ওয়ার্ড মানে হচ্ছে টোটাল সাইলেন্সের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে? সো আমরা এটা বুঝে যাচ্ছি, আমার অ্যান্সারটা হবে জি। ঠিক আছে? আই গেস আপনারা সবাই হচ্ছে উত্তরটা পড়ে ফেলতে পারছেন এবং সুন্দর মতো আমরা, ঠিক আছে? সো একটু ভালো মতো খেয়াল করেন কি সুন্দর করে আমরা পুরো প্যাসেজটাকে সলভ করে ফেললাম, কোন কোন জায়গার দিকে কি বলেন তো ফোকাস করলাম। সো একটা মজার জিনিস আপনাদেরকে বলে দিই ভাই, কিচ্ছু করি একটু রিপিটেশন যদি করি, আচ্ছা দেখেন, একটু রিপিটেশন যদি করি, দেখেন একটু ভালো করবেন। কোয়ান্টিটি হিউম্যান আম্পায়ার্স হ্যাড ইন দেয়ার, কি ছিল বলেন তো, হ্যাড ইন দেয়ার, তাই না? হ্যাড ডান ইন দ্য পাস্ট, দেখছেন প্যারাফ্রেজ। আম্পায়ার অফ হ্যাড অ্যাট ওয়ান টাইম মানে হচ্ছে প্রিভিয়াসলি জাজমেন্টাল কল, প্রিভিয়াসলি করে জাজমেন্টাল কল হচ্ছে, ক্রস থ্রু, পাসেস থ্রু, মিলাইছি, অ্যান্সারটা কি হয়ে গেছে, স্ট্রাইক জোনস, জাস্ট সিনোনিম গুলো এখানে এসে খুঁজছি, ঠিক না? আর তো কিছু না, ইন দ্য পাস্ট কিছু একটা হয়েছিল আর নট আনকমন, মিলাইছি। তার মানে হ্যাকলিং নো শাউটেড ডিসএগ্রিমেন্ট, এটা মানে হচ্ছে আনকমন, মানে প্রিভিয়াসলি যে কনটেক্সটটা ছিল সেটাতে সবাই হচ্ছে ডিসএগ্রিমেন্টে করতো, মানে এটা কমন জেনারেটর ছিল ডিসএগ্রিমেন্ট করাটা, সো প্রিভিয়াসলি ইন দ্য পাস্ট, তাই না? সো এটাই হচ্ছে আমরা এখানে কি করতে বলেন তো, মিলায় ফেলছিলাম। আর আদার হ্যান্ড কি বলছে, ডিউরিং দ্য ফার্স্ট গেম, এখানে ডিউরিং দ্য ফার্স্ট গেম তো বুঝছি, যখন এবিএস ইউজ করা হয়েছিল, কল আর মেট উইথ, কলস মেট করেছিল, এই জাস্ট এই কনটেক্সটটা আমাকে একটু প্রিভিয়াস কনটেক্সট থেকে একটু অ্যাজিউম করে নিতে হয়েছে, প্রিভিয়াস কনটেক্সটটা পড়ে বোঝার ফলে হচ্ছে আমি এইটা অ্যানালাইটিক্যাল স্কিলের মাধ্যমে অ্যান্সার করতে হয়েছে। বাকি প্রত্যেকটা জিনিস আপনি দেখেন সেম ভাবে, কলস আর মেট উইথ, এই দেখেন কলস কি মেট করছিল, নোবডি সেটা ওয়ার্ড করছে, এটাই। ঠিক আছে? সো এই জায়গাটাতে আপনারা সবাই খুব ভালো মতো বুঝতে পারছেন আই গেস, যে কিভাবে একটা প্যাসেজের সামারি কমপ্লিশনটাকে সলভ করতে হয়। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল প্রসেস, এটাই হচ্ছে অ্যাকচুয়াল, যে আপনাকে অলওয়েজ ফোকাস দিতে হবে, অলওয়েজ আপনাকে ফোকাস দিতে হবে ভোকাবুলারির উপরে এন্ড হচ্ছে প্যারাফ্রেজের উপরে। ঠিক আছে? সো প্যারাফ্রেজ ভোকাবুলারি যত বেশি আপনারা ভালো ভালো করে ভাষায় আয়ত্ত করবেন, যত বেশি করতে পারবেন, তত আপনাদের জন্য ভালো। হ্যাঁ, প্যারাফ্রেজ না জানলে, সিনোনিম না জানলে আপনারা কোনো অ্যান্সার এখানে করতে পারবেন। ওকে? সো এই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে ঠিক আপনাদেরকে সহজ কোনো মেথড, কিন্তু অ্যাকচুয়াল প্রসেস মেথড, যেটা পুরোপুরি আসলে বুঝে বুঝে অ্যান্সার করতে হয়, এই জিনিসটা আপনাদেরকে শিখাবো। আর আমাদের ভোকাবুলারি বই আছে, সেই ভোকাবুলারি বই থেকে আপনারা যত বেশি ভোকাবুলারি করতে পারবেন করে ফেলবেন। আমাদের ভোকাবুলারি বইটা কিনতেও পাওয়া যায়, সো আমাদের ওয়েবসাইট থেকে, আমাদের ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করে আপনারা কিনতে পারবেন। আপনার ভোকাবুলারি নলেজ যত বেশি ভালো হবে, আইএলটিএস আপনারা তত বেশি ইজিলি ক্যাচ করে ফেলবেন। প্যারাফ্রেজিং যত শিখতে পারবেন, তত আপনারা দেখবেন আইএলটিএস করাটা খুবই ইজি। সো অ্যাকচুয়াল প্রসেসে আসলে পড়াশোনা করুন, কোনো শর্টকাট মেথডে পড়াশোনা করেন না, তাহলে আপনার ভালো স্কোর কখনই আসবে না। হ্যাঁ, শর্টকাট মেথড কখনই কোনো ভালো স্কোরের আসলে কি বলতে এক্সাম্পল হতে পারে। ঠিক আছে? সো এটাই আমার শেষ কথা ছিল। সো আমি একদম ধরে ধরে একদম কম্পিউটার বেসিসে কিভাবে আপনারা সলভ করবেন, তো সেটা একদম একদম দেখিয়ে দিয়েছি এ টু জেড। সো এই যেটাকে ফলো করলে সামারি কম্পিটিশন আপনারা ফুল পারবেন ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকার জন্য আমাদের ক্লাসগুলোকে ফলো করবেন। ওই ক্লাসগুলো করলে আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে?